আমি এই পুরো ওয়েবিনারটা রেকর্ড করব যাতে হচ্ছে সবাই পরবর্তীতে দেখে নিতে পারে। তো আমাদের কানাডায় পড়তে যাওয়ার জন্য কি কি যোগ্যতা প্রথমে দরকার? আন্ডারগ্র্যাড অথবা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য আর কি, দুইটার ক্ষেত্রেই কি কি দরকার? ফ্রম এইচএসসি লেভেল তেমন কিছু না, জাস্ট একটা এইচএসসি রেজাল্ট যেটা মোর দেন 4.00, আর আন্ডার গ্র্যাড থেকে জাস্ট 75%। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি 70 থেকে 75% সিজিপিএ কাউন্ট, দ্যাটস ইট। এটা পার্সেন্টেজটা তো মার্কসের উপর ডিপেন্ড করে, তাই না? ওভারঅল সিজিপিএ, ও আচ্ছা আচ্ছা। এটা ইউনিভার্সিটি আচ্ছা, টু ইউনিভার্সিটি ভ্যারি করে এই পার্সেন্টেজটা, বাট এটাই আর কি। ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য এটা তো মাস্ট, আইএলটিএস অথবা টফেল এগুলো। হ্যাঁ, ওটাও ইউনিভার্সিটি আর কি, এটা ইউনিভার্সিটি। এটাও সম্পূর্ণ ডিপেন্ড করে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছে সেই ইউনিভার্সিটি কোনটা চাচ্ছে, আর ওই দেশে ভিসার জন্য ওরা কোনটা, ওদের রিকোয়ারমেন্টসটা। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি গুলো আইএলসি নেয়, ওরা জিআরই টা তেমন চায় না। একটা আননেসেসারি একটা জিনিস মোস্ট অফ দ্য। তো আমি আমি কিছু ঘাটাঘাটি করছিলাম, তখন দেখলাম যে কিছু কিছু ইউনিভার্সিটি জিআরই চায়, জিআরই মানে আইএলটিএস এর পাশাপাশি জিআরই চায়। তো সেই সব ক্ষেত্রে কি হয়? সেই সব ক্ষেত্রে ইউনিভার্সিটি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আইএলসি ওরা অ্যালাউ করে, ওরা জিআরইটা তেমন নেয় না, কারণ এটা জাস্ট দুইটা আলাদা আলাদা জিনিস হ্যাসেল এটা একটা মানুষের জন্য। এটা যখন ইউনিভার্সিটি গুলো নেয়, ওরা জাস্ট জিনিসটা দেখে যে আইএলটিএস এর মেইন রিজনটাই হচ্ছে যে স্টুডেন্টটা ওখানে যে কোপ আপ করতে পারবে কিনা পড়াশোনার সাথে, এটাই ম্যাটার, এটাই ওরা মিন করে জিনিসটার সাথে। জিআরইটা মেইনলি নেয় হইতেছে যে ইউনিভার্সিটি গুলা যেগুলা কোঅপ থাকে অন্যান্য কোর্সের সাথে সেগুলা, অথবা এগুলা ওই ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করে। মানে 1 থেকে মানে টপ 200 এর ভিতরে যদি কোনো ইউনিভার্সিটি দেখে, সেখানে জিআরই যাওয়ার একটা হাই চান্সেস থাকে। ও আচ্ছা। হুম। কিন্তু নট তো আমরা, নেসেসারি যে জিআরই লাখ থাকতেই হবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আমি এটাই বলছিলাম যে আমাদের ম্যান্ডেটরি না, তবে কিছু ইউনিভার্সিটি যদি আমাদের কাছে চায় তাহলে আমাদের লাগবে। আচ্ছা, তো আমরা ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে কি জিনিসগুলো দেখবো আর কি আমাদের? ফার্স্ট হইতেছে যে, যেটা হইতেছে যে আমার রেজাল্ট অনুযায়ী ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্টস, আমার আমার রেজাল্ট কি সেটা ফিল আপ করতেছে কিনা, ওটার যে কস্ট আছে সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো কিনা, তারপরে ইউনিভার্সিটির যে প্রেশারটা থাকবে সেটা আমি নিতে পারবো কিনা। এটা আমি কিভাবে বুঝবো যে কোন ইউনিভার্সিটির প্রেশার কেমন? মানে এখান থেকে বাংলাদেশ থেকে বসে? কোর্স যখন শেষ হয়, ইউনিভার্সিটি যখন শেষ, ইউনিভার্সিটির স্টুডেন্টদের পাবলিকেশন থাকে, কি পরিমাণ স্টুডেন্ট বের হচ্ছে, ইনটেকটা কি থাকে, তারপরে গ্রাজুয়েট স্টুডেন্ট কি পরিমাণ থাকে, এটা একটা রেশিও থাকে মোটামুটি। এটা, এই ইনফরমেশন গুলো কি আমরা তো ওদের ওয়েবসাইটে পাবো? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে ওদের ব্রোশিওর যেটা থাকে ওখানে সব ওদের ওয়েবসাইটে এটা লিঙ্ক থাকে। জিনিসটা এক্স্যাক্টলি ওভাবে মানে লাইন টু লাইন বা ওই সুন্দর কলাম করে দেয়া থাকে না, কারণ এটা দিলে ওদের অ্যাপ্লিকেশন সেলটা কমে যাবে, এই জন্য ওরা ওরা দেওয়া থাকে না কখনো। এই জন্য এটা আলাদা আলাদা দুইটা থাকে, যে আমাদের গ্রাজুয়েট সেকশনটা ওদের যেভাবে দেয়, অথবা পাবলিকেশন গুলো যখন দেয় যায় স্টুডেন্ট অথবা টিচারদের, এগুলো পাবলিকেশন, ওইগুলো যদি কেউ দেখে তাহলে সে বুঝতে পারবে আচ্ছা এই স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে এই ধরনের জিনিসপত্র বের হয়, তা আমি কি এটার সাথে পারবো কিনা, বা আমার কি এই অ্যাবিলিটিটা আছে নাকি এটার সাথে কম্পিট করার জন্য। আচ্ছা। তো এটা দেখতে রিজিয়ন হবে সিলেকশনের, স্টুডেন্ট। রিজিয়নটাও তো একটা বিষয় না, কোন কোন রিজনে যাচ্ছি আমরা, কোন স্টেটে যাচ্ছি। ওইটা কাইন্ড অফ আসলে নিজের উপর, কেউ পছন্দ করে ক্রাউডেড, কেউ পছন্দ করে একটু ওয়াইড রিজন, কেউ পছন্দ করে একটু কোল্ড, কেউ পছন্দ করে এরকম। আবার অনেক সময় থাকে যে ইউনিভার্সিটিতে সে পারবে, অথবা যার মানে যে ইউনিভার্সিটিতে সে তার যার পছন্দ আছে, ওইটা অন্য রিজনটা আসে অনেক পরে, ইউনিভার্সিটিটা চুজ করে। এখন ইউনিভার্সিটিটা, কারণ ব্যাপারটা কি, রিজন চুজ করে ইউনিভার্সিটিতে যাওয়া যায় না, কারণ আমার পছন্দ হলো টরন্টো, এখন আমি চাইতেছি না অনেক বেশি স্পেন্ড করতে, তাহলে তো আমি টরন্টো কোন ইউনিভার্সিটিতে আমি করতে পারবো, আমার চাইতে হবে দূরে। আবার আমি যদি চাই যে না আমি অনেক বেশি কস্ট দিব,
কজ দিয়ে আমি পড়তে চাই অনেক বড় একটা ইউনিভার্সিটিতে, বাট আমার হোয়াইট একটা এরিয়া লাগবে, সেটা আবার হবে না। কারণ ওইরকম এরিয়াতে আবার ওরকম ইউনিভার্সিটি। আচ্ছা। তো অনেকের তো ওই যে পড়াশোনা শেষ করে পিআর এর চিন্তা ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এই রেজাল্ট দুইটা আছে। জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস। পড়াশোনা পিআর দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। যদি পিআর এর প্ল্যান থাকে তাহলে পড়াশোনাটা কাইন্ড অফ ফেডেড থাকে। যদি পিআর এর প্ল্যান থাকে তাহলে পড়াশোনার পিছে অত, বা ইউনিভার্সিটি চুজ সিলেকশনের পিছে অত, বা কস্টিং এর পিছে অত টাইম ওয়েস্ট না করে দেখা উচিত যে কোন প্রভিন্সে আমার পিআর এর সুবিধা আছে, ওইখানে ইউনিভার্সিটি গুলোর অপশন কি। তখন যে দেখা উচিত ওইখানকার ইউনিভার্সিটি। যদি পিআর এর অপশন থাকে তাহলে আগে প্রভিন্স চুজ করবে, তারপরে ইউনিভার্সিটি। যদি পড়াশোনার ইচ্ছা থাকে তাহলে আগে ইউনিভার্সিটি চুজ করবে, তারপর প্রবেশ চুজ। এটা সম্পূর্ণ আলাদা জিনিস। আচ্ছা, আমি তো তাহলে আমাদের ইন জেনারেল কোন ইউনিভার্সিটিতে যখন আমরা অ্যাপ্লাই করব, তো আমাদের কি কি জিনিস নিয়ে নামতে হবে? মানে আমি তো কমনলি জানি যে সিভি, এসওপি, এলওআর এগুলো লাগে। এছাড়া আর কিছু কি দরকার আছে কিনা আমাদের? না, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে এখানে এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস থাকে এক এক রকম ডকুমেন্ট, মোস্ট অফ দ্য টাইম সব সেম। ওই এসওপি ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য কখনো লাগে না। আচ্ছা, ওটা এসওপিটা মেইনলি কি ভিসার জন্য? ভিসার জন্য লাগে, এসওপি কখনো ইউনিভার্সিটির জন্য লাগে না। ইউনিভার্সিটির জন্য বেসিক্যালি জিনিসটা যখন একটা স্টুডেন্ট কলেজে ভর্তির জন্য যায়, ও যখন এইচএসসি রেজাল্ট, মার্কশিট, মানে এসএসসি রেজাল্ট, মার্কশিট, ও যেটা শেষ করে আসছে ওগুলা রেজাল্ট, মার্কশিট এগুলা লাগে। তো সেম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলেও ওর এইচএসসি রেজাল্ট, মার্কশিট এগুলো, যে জিনিসগুলো লাগে। আর স্যারদের রিকমেন্ডেশন যে স্টুডেন্ট এটা কি ভালো না খারাপ, এগুলো লাগে। আর বাংলাদেশের থেকে যখন পড়বে কিছু কিছু ইউনিভার্সিটি বা কলেজ থাকে, হুম, মোস্ট অফ দা গুলারই এগুলা লাগে। যেগুলো থাকে ওগুলার ইউনিভার্স সার্টিফিকেট গুলা ভেরিফাইড করা হয়, ওয়েস্ট থেকে ভেরিফাইড করা হয়। যে ভেরিফাইড করানোর পরে মোস্ট অফ দ্য টাইম যেটা হয় বাংলাদেশে, যে ওই সার্টিফিকেটের ভ্যালুটা অনেক কমে আসে। যে দেখা যায় যে আমি আমার ইউনিভার্সিটি থেকে সবকিছুতে আমি পাইছি এ প্লাস, এ প্লাস, এ প্লাস, আমার আছে সিজিপি আউট অফ 4, ওয়েস্ট করানোর পর ওটা হয়ে গেছে 3.5 অথবা 3.25। এটা কেন কারণ হয়? ওইখানকার পড়ালেখার তুলনায় বাংলাদেশের পড়ালেখার মান অনেক কম। আচ্ছা, যেমন আমার নিউজিল্যান্ডের লেভেল 7, বাংলাদেশের লেভেল 3। সরি, বাংলাদেশের লেভেল 7, নিউজিল্যান্ডের লেভেল 3। হুম, তো কাইন্ড অফ এরকম। তো তখন আবার দেখা যায় যে অনেক সময় যে ওই এক্সপেক্টেড লেভেলটা টাচ করা যায়। তো ইউনিভার্সিটিতে নামার আগেই এই ওয়েস করানো, এই জিনিসগুলা মানে ইউনিভার্সিটি সার্টিফিকেট ভ্যালিডেশন করানো, এই জিনিসগুলো নিয়ে রাখা হয়েছে। তো যেই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করবে, সিলেকশন তো মানুষ তার একটা দিয়ে স্টার্ট করে না, একটা নিল একটা দিয়ে মারলাম হয়ে গেল, কিন্তু হয় না। তো তিন চারটা, চার পাঁচটা থাকে, চার পাঁচটার মধ্যে নিবে যে এগুলোর রিকোয়ারমেন্টস গুলা কি কি, ওইখান থেকে নিবে, নেওয়ার পর সার্টিফিকেটটা ওয়েস্ট করাবে। যদি এখানে রিকোয়ারমেন্টস থাকে কোনোটা, মোস্ট অফ দ্য টাইম থাকে, লাগে আলটিমেটলি। তো সব ইউনিভার্সিটি না, যেমন আমার জানা মতে ডুয়েট অথবা এআইবি অথবা এনএসইউ, এই তিনটার হয়তো লাগে না। তো ঢাকা ইউনিভার্সিটির হয়তো লাগে না। তো এই কয়টা ছাড়া বাকি সব কয়টাই মোটামুটি লাগে। তো করানোর পরে ওই রিকোয়ারমেন্টস এ ওই সার্টিফিকেটটার যে ভ্যালুটা আসবে ওইটা দেখা উচিত। তারপর আচ্ছা যে আমি কি এইটা, এই আমার এই ভ্যালু অনুযায়ী আমি কোন কোন ইউনিভার্সিটি গুলো টাচ করতে পারবো, আমি কোনগুলার 75 পয়েন্ট টাচ করতে পারতেছি। আচ্ছা। হুম, তারপর ওয়েসের এটা, হ্যাঁ ওয়েসের এটা তো সব এটা ইউনিভার্সিটি কখনো এরকম হয় কিনা যে ইউএস এর ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে দেখছি যে সব ইউনিভার্সিটি ওয়েসের এভালুয়েশনটা লাগে না। আহ, না, এটাই সব কানাডা অবশ্য। ইউনিভার্সিটির লাগে না। সব ইউনিভার্সিটি লাগে, কানাডা তো সেম, সব ইউনিভার্সিটি লাগে না। আচ্ছা। সব ইউনিভার্সিটি চায় না, এটা মেইনলি চায় হইতেছে যেসব ইউনিভার্সিটি গুলা পড়াশোনার উপর গুরুত্ব দিতেছে, জাস্ট স্টুডেন্ট এনে পড়াশোনা করায় বের করে দেওয়া, মানে র্যাপিড ইনটেক র্যাপিড আউটপুটটা যাদের মেইন ইন্টেনশন না, হুম, তারা অনেক সময় এটা চায়। কারণ যে স্টুডেন্ট গুলো ওরা আনবে, যেটা বের হবে, ওরা ডেফিনেটলি তখন কিছু শিখবে, আর ওদের জবেরও একটা চান্সেস থাকে, তখন ডেফিনেটলি ওরা কিছু শিখবে, জানবে। ওরা তখন এটা মানে একটা অ্যাটলিস্ট 30 to 40% একটা গ্যারান্টিড শট থাকবে যে না, ওরা কিছু শিখে বেরোচ্ছে, ওরা জাস্ট আসতেছে, পড়তেছে, লিখতেছে, বেরো যাচ্ছে। আচ্ছা, ইউনিভার্সিটি নিজের সুনাম বজায় রাখার জন্য আর কি।
হ্যাঁ, এক্সাক্ট ওটা নিজের যে জাস্ট এসে পড়ে বের হয়ে গেল। আচ্ছা। তো আহ, আমাদের স্কলারশিপ আছে এই কানাডার ইউনিভার্সিটি গুলো কি ধরো যারা হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লাই করে, সেন্ট্রালি তো অ্যাপ্লাই করা যায় তাই না, কোনো হুম। এজেন্সি ছাড়া? তো সেন্ট্রালি অ্যাপ্লাই করলে কি কোনো পার্সেন্টেজ থাকে কিনা স্কলারশিপ, এরকম কিছু থাকে হ্যাঁ, কিনা? স্কলারশিপের ব্যাপারটা সম্পূর্ণ হইতেছে যে প্রফেসরের মেল করবে প্রফেসরের উপর, যে তুমি প্রফেসরের কি প্রফেসরের ইমপ্রেস করতে পারতেছে, কিন্তু তোমার প্রফেসরের সামহাও ইমপ্রেস করা লাগবে। ও যদি রাজি হয় বা ওর ওর ওয়ার্কের সাথে তোমার ওয়ার্ক মিলে যায়, যে ওর যে জিনিসটা সাপোজ ও রোবোটিক্সে রোবোটিক্সের উপর কাজ করে, তোমার রোবোটিক্সের উপর অনেক কাজ আছে করা, তো তুমি ওরা জানাইলা যে আমার রোবোটিক্সের উপর অনেক কাজ আছে, তুমি রোবোটিক্সের উপর কাজ করো, তাই তোমার রোবোটিক্সের সাথে কাজ করতে ইচ্ছুক। তুমি সুন্দর একটা মেল লিখে ওরা পাঠাইলা, ও তোমার মেলটা দেখলো, তোমার কাজটা দেখলো। ওর যদি তোমার মেলটা কখনো পড়বে না, ও just তোমার কাজটা দেখবে। ওর যদি তোমার কাজটা ভালো লাগে, কি পরিমাণ ভালো লাগছে এটার উপর ডিপেন্ড করো কি পরিমাণ স্কলারশিপ তোমাদের দিবে, কারণ ওদের কাছে একটা পার্সেন্টেজ থাকে। ওরা এর বেশি কখনো চাইতে পারবে না। এর বেশি যেটা পারে ওটা হচ্ছে ইউনিভার্সিটিতে, ওরা ইউনিভার্সিটি থেকে ওরা দিতে পারে। ওদের হাতে একটা লিমিটেড পার্সেন্টেজ থাকে। ওদের যদি ভালো লাগে কখনো, তখন যে ওরা তোমারে, যে না ওর জবটা বা ওর কাজটা আমার সাথে সম্পূর্ণ রিলেটেড, ওকে আনলে আমার সুবিধা হবে, আমার কাজে ও কন্ট্রিবিউট করতে পারবে, তাহলে যে ও তোমারে অ্যাপ্রুভাল। এর আগে কখনোই ও দিবে না। তো তোমার রেজাল্ট যতই ভালো হোক, তুমি সারা জীবন যতই গোল্ডেন এ প্লাস জিপিএ 4/4 পাও, সেটা ম্যাটার করে না। তুমি সারা জীবন ওই মিনিমাম পাস করে 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 উঠেও যদি তোমার কাজ ওর ভালো লাগে, তুমি স্কলারশিপ পেয়ে যাবে। ইউএস এর ক্ষেত্রে যেরকম আমরা দেখি যে প্রফেসরদেরকে ম্যানেজ করলে মোটামুটি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ অথবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পায়, তো ওইটা দিয়ে ফুল কভার করে, ফুল একদম কভার করে। কানাডাতে এরকম কিছু আছে কিনা, একদম ফুল কভার করার, ফুল কানাডাতে ফুল স্কলারশিপ কভার এভেলেবল? কানাডা সব ইউনিভার্সিটি করে না, এটা যে সম্পূর্ণ তোমার পড়ার কাজের উপর। কারণ আমার ইউনিভার্সিটিতে আমারই কোর্স, আমি কোনো স্কলারশিপ পাই নাই, কারণ আমি কোনো টিচারদের মেলও দিইনি, মানে ক্যান্সেল এটা একটা। তো আমি একজনের দেখছি, সে তার তার কাজ ছিল অনেক এনার্জি রিলেটেড, সে কাজ করছে বাংলাদেশে যে একটা ছিল তো কাপ্তায়ের ওই ফ্লোটিং উইন্টার, তো কাজ করছে। এইসব কাজের জন্য সে 50% স্কলারশিপ পাইছে। এটা এক্স্যাক্টলি স্কলারশিপ না, এটা তার ওয়েভার দেওয়া হয়েছে। জিনিসটা কাইন্ড অফ শুনতে সেম শোনায়, বাট এটা মানে তার ওয়েভার দেওয়া হয়েছে, যে তার তার পে করা লাগবে না, কারণ তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অতটা মজবুত ছিল না যে সে পে করতে পারবে, বাট তার কাজ অনেক মানে প্রমিসিং ছিল। সেই জন্য তার জন্য প্রফেসর ইউনিভার্সিটিতে কথা বলে, মানে প্রফেসররা এটা করতে পারে, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তাদের নিয়ে গেছে। আচ্ছা, অনেকটা অস্ট্রেলিয়ার সিস্টেমের মতো, ইউএস এর থেকে অনেকটা আলাদা দেখতেছি তাহলে। হ্যাঁ, আমার আচ্ছা আচ্ছা, আমাদের ধরো যে আমরা কোনো স্কলারশিপ পেলাম না, তাহলে আমার মোট মানে আমি জাস্ট যদি একা পড়তে যেতে চাই, তাহলে আমাদের ঠিক কত টাকা দেখাতে হতে পারে? ওটা ডিপেন্ড করে প্রভিন্সের উপর আর ইউনিভার্সিটির কস্টের উপর। ইউজুয়ালি এটা ইউনিভার্সিটির ফুল কস্ট আর এক ইয়ারের লিভিং কস্ট একদম। আর ওই হেলথ ইন্স্যুরেন্স, এটা কি ইনক্লুড হয়? না, এগুলো ম্যান্ডেটরি নেই। আচ্ছা, তাহলে লিভিং কস্ট প্লাস হচ্ছে টিউশন ফি। হ্যাঁ, এগুলো দেখেন টিউশন ফিটা কি জাস্ট এক সেমিস্টারের? ফুলটা, ফুল মানে এক বছরের পুরা? ফুল কোর্স। ও আচ্ছা, ফুল কোর্স। যদি মাস্টার্স হয় দুই তাহলে বছর দুই হলে বছর দুই জন্য। কোর্স, 2 বছর হলে 2 বছর, 4 বছরের। যদি আন্ডার গ্রেডে 4 বছরের হয়, তাহলে ওটা 2 বছরেরটা দেখাইলেও হয়, অ্যাটলিস্ট হাফ। সেক্ষেত্রে ইনাফ লিকুইড ক্যাশ দেখাইতে। এটাও ভার্সিটির কোনো হেডেক না, এটা ভার্সিটি কখনো চায়। ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এসব কোনো দরকার নেই। এগুলো এটা মেনলি ভিসার জন্য। এগুলো রিসার্চ। অস্ট্রেলিয়াতে ভার্সিটি দেখে ফার্স্টে এগুলো। অস্ট্রেলিয়াতে ফিনান্সিয়াল বিষয়গুলো ভার্সিটি দেখার পরে কনফার্মেশন দিলে তারপর ভিসা। হ্যাঁ, এটার কারণ হইতেছে অনেক স্টুডেন্ট যেটা করে, ওই ওরা
ভিসা পাবে কি পাবে না এটা কোনো সিউরিটি নাই, ওরা চান্স পায়, ওরা $2-3 হাজার দেয়, দেওয়ার পরে ওরা ক্লাস শুরু করে দেয়, ভিসা আদৌ পাবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই, ওদের পেপার ওয়ার্ক ঠিক থাকে না, ওরা ক্লাস করে পরে পেপার ওয়ার্ক রিজেক্ট খায় অথবা ব্যান খায়, যদি রিজন দিয়েও দেয় ওরা ওটা কখনো ফিক্স করতে পারে না বা বুঝেও না কি বলছে। এরা বিভিন্ন গ্রুপে গ্রুপে যা কান্নাকাটি করে, এরা কখনো ফিগার আউট করার ট্রাই করে না। পরে যখন এরা ফিগার আউট করতে পারে না তখন ইউনিভার্সিটিকে বিভিন্নভাবে মেল দিয়ে কান্নাকাটি করে তার টাকা ব্যাক করার জন্য, অথচ সে 2টা সেমিস্টার অথবা একটা সেমিস্টার করে ফেলছে। ওই টাইমে ইউনিভার্সিটি তারা টাকাটা ব্যাক করতে পারবে না বা হুম করবে না, কারণ এটা লেখা থাকে নন রিফান্ডেবল। হুম। তো এই হ্যাসেলটা সরানোর জন্য অস্ট্রেলিয়া এই কাজটা করে। না যে এটা ভিসা ভালো, এটা অফিসের আমার অর্ধেক, কাছে এটা আরো বেশি ভালো মনে হচ্ছে। হ্যাঁ ভিসা অফিসের কাজটা অর্ধেক আগায় দেয়। তো আহ, এখানে যে ফিনান্সিয়াল বিষয়ের জন্য মানে দেখানোর জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে, এগুলো মেইনলি কি ওরা লিকুইড ক্যাশটা দেখে নাকি অন্য আমাদের জমি জমা বাড়ি এগুলো দেখা যায়? ওরা সব দেয়, লিকুইড ক্যাশ, জমি জমা যা আছে সব দেয়। ওদের সবকিছু পেপার দিতে হয়, প্লাস ওদের যদি কোনো জমি যদি দাদা তোমার গিফট করে সেটার প্রপার ডকুমেন্ট থাকতে হবে, গিফট করছে ক্যান করছে সেটার ডকুমেন্ট, আর সেটা ডকুমেন্ট থাকতে হবে, জাস্ট তাড়াতাড়ি নিয়ে যেয়ে কথা বলে লোক হবে না, একটা ডকুমেন্ট থাকতে হবে, সরকারি ডকুমেন্ট। তাও আবার জাস্ট ওই ইসের ওই পেপারসে লিখা না, ভ্যালিডেশন করা, মানে সরকারি আপ টু ডেট ডকুমেন্ট ভ্যালিডেশন যেরকম করা। নোটারি। ভ্যালিডেশন, হ্যাঁ নোটারি, এক্স্যাক্টলি নোটারি করা থাকতে হবে যে আপ টু ডেট, যে এটা এই জন্য দেওয়া হয়েছে, এই কারণে দেওয়া হয়েছে। আচ্ছা, তাও আমার যদি একটা একটা হুম, হ্যাঁ, বলো বলো। যদি কোনোভাবে মেনশন থাকে যে সে সেটা ধার নিছে বা লোন নিছে, সেটা অ্যাপ্লিকেবল হবে না। এখন ওই যে ব্যাংকে টাকা থাকে অনেকের, তারপর হচ্ছে যে ফিক্সড ডিপোজিট থাকে, এফডিআর থাকে, এগুলো থাকে, এগুলার ম্যাচুরিটি কি 6 মাসের থাকলেই হয় নাকি 1 বছরের চাই? মিনিমাম 6 মাস। 6 মাসের কম হলে ওইটাকে ভ্যালিড দেখা কি করবে না? না, কারণ বাংলাদেশ, বাংলাদেশ তো ওরা ওগুলো একটা প্রুফ দেয় না, কারণ বাংলাদেশের মোস্ট অফ দ্য ব্যাংকই প্রাইভেট ব্যাংকই ব্যান করে, ব্যান ওরা করা ওগুলো কেন ওই? ডকুমেন্ট। বাংলাদেশের একটা সিস্টেম আছে, বাংলাদেশের একটা সিস্টেম হইতেছে ব্যাংকের যে ওরা তোমার অ্যাকাউন্টে টাকা দেখাবে, তোমার ব্যাংকের স্টেটমেন্টে টাকা, ব্যাংকে তোমার অ্যাকাউন্টে টাকা দেখাবে, এই জন্য পার লাখে কত হাজার টাকা আচ্ছা ব্যাংকে আচ্ছা। দিলে এটা এই ডকুমেন্টের জন্য ওদের ব্যান করেছে। ওরা জাস্ট সরকারি ব্যাংক গুলো ছাড়া তেমন কোনো প্রাইভেট ব্যাংক ওরা দাম দেয় না। কিছু কিছু ব্যাংক আছে না ইন্টারন্যাশনাল টাইপের ব্যাংক, হয়তো হুম। HSBC বা কিছু টাইপের কিছু ব্যাংক আছে যেগুলা বাইরের দেশেও কিছু শাখা আছে। হ্যাঁ, এইরকম ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের তেমন একটা গুরুত্ব দেয় না। আচ্ছা, এই জন্যই তো ইউএসএ তে বর্তমানে অনেক বেশি ভিসা রিজেকশন। এই যে প্রপার ফিনান্সিয়াল ডকুমেন্ট গুলাই করে না বর্তমানে, তো এটা চিন্তা করে যে উদাই মনে হয় ভিসা রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু বেশিরভাগ ইউএসএ তে যারা অ্যাপ্লাই করে যে যে টাকার ঘাটতিটা থাকে ডকুমেন্টস। ডকুমেন্টস ঠিক থাকলে কখনো রিজেক্ট করে না, আর একটা স্টুডেন্ট নিতে পারলে এটা ওদের ওদের profit। হুম। মেইন তাহলে আমি এটাও দেখলাম যে অস্ট্রেলিয়া হোক ইউএস হোক সব জায়গায় এই ফিনান্সিয়াল ডকুমেন্ট গুলার জন্যই মেনলি ধরাটা খায় ভিসাতে। হ্যাঁ ওইটাও প্রপার ডকুমেন্ট। তাহলে এখন যদি আমি ওভার এভারেজে ধরি যে তাহলে মোটামুটি কত লাখ টাকা মতো সম্পদ দেখাতে হবে? ওটা ডিপেন্ড করে তো কস্টিংটা কিরকম যেতেছে, কস্টের থেকে, মানে ব্যাপার পুরো সিচুয়েশনটা এরকম দেখাইতে হবে যে আমার যে কস্ট যেতেছে এটা আমার কিছু না, এটা কোনো লিমিটেড বা ফিক্সড কোনো অ্যামাউন্ট বা কোনো রেশিও, এটা পুরোটা ডিপেন্ড করা হইতেছে এসওপির উপর, আর কি পরিমাণ, মানে আমার কাছে জিনিসটা অনেক ইজি কোনো ব্যাপার না, এরকম একটা মনোভাব আর এসওপির উপর depend। এসওপি দিয়ে ওদেরকে বোঝাতে হবে যে আমি দেশে ফিরবো, তাই তো? যে আমার এই হ্যাঁ, এই লক্ষ্যটা এইটা। হ্যাঁ, আচ্ছা, আর মোটামুটি দেখাতে হবে ধরো যে
যেমন নিউ ফাউন্ডল্যান্ডে আমি গেলাম, আমার এখানে টিউশন ফি প্লাস হচ্ছে লিভিং কস্ট আমার 1 বছরে বা 2 বছরের টিউশন আর হচ্ছে 1 বছরের লিভিং কস্ট মিলে 50 লাখ টাকার মতো যাবে। তো আমি দেখালাম আমার কাছে 60 লাখ টাকার যথেষ্ট অ্যামাউন্ট আছে, মানে জাস্ট যেটুকু দরকার তার থেকে একটু বেশি দেখাই দিলাম আর কি, এরকম হইলেও তো হবে তাই না? হ্যাঁ, ওকে, তাহলে এরকম কোনো কি সাবজেক্ট আছে কিনা যে আহ, আমি এই সাবজেক্টে পড়লে আমার ওখানে জব অপরচুনিটিস গুলো বেশি, মানে কোনো এরকম ব্রড সেন্সে যদি এরকম আমি বলি এরকম যেমন। কোনো ফিক্স সাবজেক্ট, এটা জব মার্কেট সবসময় ফুল ওয়ার্ল্ড হ্যাক করে, এরকম কোনো ফিক্স কোনো সাবজেক্ট না। তবে আমি একটা জিনিস দেখেছি যে কানাডাতে আমাদের এগ্রিকালচারে যারা আমরা আছি, আমাদের এগ্রিকালচারের অপরচুনিটিস গুলো কম, কারণ ওদের ওখানে সেরকম ফার্মিংটা হয় না, বরফে ঢাকা থাকে বেশি সময় বেশিরভাগ জায়গায়। তো সেই ক্ষেত্রে তো আমি বলতে পারি যে আমি এগ্রিকালচারের সাবজেক্ট গুলোতে ওখানে গেলে আমি তেমন জব নাও পেতে পারি। তো এরকম কোনো প্রেফারেন্স তাহলে নাই? এরকম কোনো প্রেফারেন্স নাই। আর তুমি যদি এগ্রিকালচার নিজে স্টার্ট করতে চাও, তোমার নলেজ আছে, জ্ঞান আছে, ডিগ্রি আছে, তুমি স্টার্ট করতে চাও, সেক্ষেত্রে তুমি স্টার্ট করতে পারো। বাট তুমি স্টার্ট করলেও তুমি নিজেই করবে, তুমি তখন কোনো তুমি এমপ্লয়ি খুঁজবে না, হাই ডিগ্রি ডিগ্রি ওয়ালা কোনো লোক তুমি খুঁজবে অবভিয়াসলি, কারণ তো এটা তোমার ফার্ম, তুমি নিজেই করো। আর ওখানে সব জবেরই ভ্যালু আছে, তো তাই যে চাকরি করছো ফার্মার ও কোনো ভ্যালু নাই এরকম হয় না। আচ্ছা, আমার ধরো ইউনিভার্সিটি থেকে হয়ে গেল, এখন আমি ভিসার জন্য আমার কি কি পদক্ষেপ নিতে হবে এখন? ওটা ইউনিভার্সিটি থেকে যখন হয়ে যায় তখন ইউনিভার্সিটি একটা ইয়ে দিয়ে দেয়, মানে ইউনিভার্সিটিতে ওই অফার লেটার আসবে, তখন ওই মেল, 2-3টা মেলের সাথে ইউনিভার্সিটি একটা চেক লিস্ট দিয়ে দেয় সাথে সাথে student, যারা যারা আর কি এনরোল হয়ে যায় তাদের সাথে সাথে একটা চেক লিস্ট দিয়ে দেয় যে এই ইউনিভার্সিটি থেকে যেহেতু ও যাচ্ছে, তো ওর এই ডকুমেন্ট গুলো লাগবে, এই ডকুমেন্ট গুলো রেডি করতে হবে। আচ্ছা, তো আমি তো একটা বুঝলাম একটা বিষয় যে ভিসা রিজেক্টের মেইন কারণ একটা পেলাম যে ফিনান্সিয়াল ডকুমেন্টের সমস্যা থাকা, এছাড়া আর কি কোনো কারণ আছে ভিসা রিজেক্ট হওয়ার? এটাই সবচেয়ে বড় হয়েছে কানাডার জন্য, এটাই সবচেয়ে বড় হয়েছে। আরেকটা হইতেছে যে আইএলটিএস, কারণ অনেকে মনে করে যে 6.5 দিয়ে আমার ইউনিভার্সিটি হয়ে গেছে মানে আমার এসব হয়ে যাবে, বাট হয় না। ও, আমি কানাডার ইউনিভার্সিটি গুলার কিছু রিকোয়ারমেন্টস দেখছি যে আমার ইউএসএ তে যেরকম অল্প আইএলটিএস স্কোর থাকলেও যাওয়া যায়, কিন্তু কানাডাতে একটু বেশি মনে হয় যায়, ওরা হ্যাঁ, বেশি কারণ দেখে মনে হয় জাস্ট এটা। জাস্ট তো পড়াশোনা করতে লাগবে না, এখানে তো লিভিং এও তো ইংলিশটা লাগবে, হুম। হওয়ার জন্য তো ইংলিশটা লাগবে। ইউনিভার্সিটি ইংলিশটা যত ক্লিয়ারলি বলবে, নর্মাল একটা মানুষ যত ক্লিয়ারলি ইংলিশটা বলবে না, ওটা একটা এক্সেলেন্স। ওখানে তো অনেক রকমের মানুষ আছে, তার মানে অনেক রকমের accent। হুম। তো ওই জন্য আর কি ওটা মেক শিওর করার জন্য মেনলি ইংলিশটা লাগে হইতেছে ওখানে, মানে চলার জন্য, পড়ার জন্য ইংলিশটা লাগে। আচ্ছা। হুম। তো আহ, আমরা যতই বলি দেশে ফিরবো, বেশিরভাগ ক্ষেত্রেই তো আমাদের উদ্দেশ্য থাকেই যে আমরা পড়াশোনার পরে ওখানে থেকে যাবো একটা ভালো হ্যাঁ, লাইফস্টাইলের জন্য। তো তো পিআর এর জন্য কোন, মানে এটা পিআর এর জন্য আমাদের কি কি করতে হবে এরকম, যদি একটু তুমি তো পিআর পাইছো তাই না? হ্যাঁ। আচ্ছা, তুমি পিয়ারে পিআর এটা কত কখনো বছর? ফিক্সড না আসলে। পিয়ারে এটা কখনো ফিক্স না যে এই জিনিসগুলো করলে পিয়ার, মানে পিয়ারের জিনিসটা স্ট্রিম গুলো অলওয়েজ চেঞ্জ হতে থাকে, অলওয়েজ চেঞ্জ হতে থাকে। আচ্ছা। যে আগে যেটা 1 বছর আগে যেটা ছিল এটা আর এখন নাই, এখন যেটা আছে ওটা পরে সেটা কখনো বলা যায় না যে আমি এটা করছি তুমি এটা করো হয়ে যাবে। তো যখন শেষ হবে ওই মোমেন্টে পিয়ারের স্ট্রিম গুলা কি কি আছে ওইটা দেখে অ্যাপ্লাই করে দিবে। এই জিনিসগুলো অলওয়েজ চেকে রাখা। যখন তোমার শেষ হবে আর তুমি অলমোস্ট শেষের দিকে চলে আসছো, তুমি অলমোস্ট অথবা তুমি লাস্ট সেমিস্টারে আছো, তখন তোমার অলওয়েজ চেক কথা বলে। এটা হয় হইতেছে যে তুমি যাওয়ার পরে মানে তুমি জাস্ট চেকে রাখতেছো যে এখন কি চলতেছে, বা নতুন কোনো রুলস আসছে, বা নতুন কোনো রুল আসবে কিনা, এইরকম কোনো জিনিস আছে কিনা, এগুলো অলওয়েজ চেকে রাখ। কারণ ইমিগ্রেশন রুলস গুলো অলওয়েজ চেঞ্জ হবে।
কোনো সময় অনেক বেশি মানুষ নিয়ে নেয়, তখন রুলস পাল্টাই ফেলে, যখন মানুষ কম হয়ে যায় তখন পাল্টাই ফেলে। কখনো দেখা যায় যে ওদের এই টাইপের লোক বেশি লাগবে, তখন আবার রুলস পাল্টাই ফেলে। আবার দেখা যায় কখন ওদের মানে ব্লু কলার জব লোক লাগবে বেশি, তখন আবার রুলস পাল্টাই ফেলে ওরা। এই জিনিসটা কখনোই দূরের থেকে বলা যায় না। এটা অলওয়েজ ওখানে থাকা অবস্থায় জিনিসটা চেকে রাখতে হবে যে এখন কি চলতেছে, ওই অনুযায়ী জিনিসটা স্টেপ বাই স্টেপ আগায় যেতে হবে। আচ্ছা যেমন আমি যেভাবে আমার আরো 3টা ফ্রেন্ড ক্লিয়ার পাইছে একই সাথে, আমরা 3জন 3 স্ট্রিমে গিয়ে। আচ্ছা। ও পাইছে এপি এআইপি তে, আমি পাইছি এনএলপি এনপি তে, আরেকজন এক্সপ্রেসে। তো মোটামুটি তিনটা কেমন পুরাটা সময় লাগে এগুলো কমপ্লিট করতে? আমার ফ্রেন্ডের লাগছে 1.5 বছর, আমার লাগছে 1 বছর, আরেকজনের অলমোস্ট 18 মাসের, 18 মাস থেকে একটু বেশি, মানে 2 বছরের কাছাকাছি লাগছে। ওর ওয়ার্ক পারমিট শেষ হয়ে যেতেছিল। ও আচ্ছা, মানে এই পড়াশোনা শেষ করার পর ওয়ার্ক পারমিট কত বছর থাকে, মানে কত বছর বা মাস? ওটা 3 বছরের। 3 বছরের। এখন মনে হয় কমায় দিচ্ছে 2 বছর, আগে 3 বছর হতো। কানাডার বর্তমান ইকোনমিক অবস্থা কিরকম, জব সেক্টর হোক বা ইয়া? এটাও এক এক প্রভিন্সে আসে, যেমন টরন্টোতে জব সিচুয়েশন একটু আছে, বাট কস্ট অনেক বেশি, হাই কস্ট। অন্যান্য প্রভিন্সে দেখা যায় লো কস্ট, বাট জব সিচুয়েশন অত ভালো না। তো এই জিনিসটা একটু একটা গ্রাফের না, যে আমার লিভিং কস্ট আর জব সিচুয়েশন, তো ওই জিনিসটা এই গ্রাফটা তোমার যেখানে ইন্টারসেক্ট করে, তোমার সুবিধা মতো যে ইন্টারসেক্ট করে তুমি ওই প্রভিন্সটা চুজ করবে। আমার জন্য যেটা ফিজিবল এটা আরেকজনের জন্য ফিজিবল না হবে। Okay. যেমন তো টরন্টো তো একটা বাসা ভাড়া হইতেছে ধরো 1200 টাকা। হুম। আমি যেখানে থাকি এখানে একটা বাসা ভাড়া হইতেছে 900 টাকা, $300 কম। আর টরন্টোতে আবার মিনিমাম ওয়েজ বেশি, আমার এখানে মিনিমাম ওয়েজ কম। তো মিনিমাম ওয়েজ বেশি মানে ইনকাম বেশি বলে যে তো টরন্টোতে যায়, ও কিন্তু আলটিমেটলি কোনো টাকা সেভ করতেছে না। খরচ আরো বেশি বাড়তেছে, আমার সব কিছুর দাম বেশি। হুম। ওর হয়তো গ্রোসারিজ এর দাম কম, বাট ওভারঅল বাকি সবকিছুর দাম বেশি। কিন্তু ওর লাগবে হচ্ছে কারো যদি ক্রাউডেড প্লেস লাগে, যে না আমার ক্রাউডেড প্লেস লাগবে, আমি নেটওয়ার্কিং করবো, তাহলে তার জন্য টরন্টো। তোমার কারো যদি দরকার যে না আমি নেটওয়ার্কিং করবো না, আমি আমারটাই করবো, তার জন্য আবার আলাদা করবো। একটা মিনিট, একটা মিনিট। হ্যালো। হ্যাঁ। তো তো এই জিনিসটা আমাদের আর কি। কানাডার বিষয় নিয়ে আমাদের মোটামুটি এইটুকু জানার ছিল আমার। আর সাদ ভাই, তানভীর ভাই, হুসাইন ভাই, আপনাদের কিছু যদি জানার থাকে আপনারা কোশ্চেন করতে পারেন নাসিরকে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে সেশন থেকে যা জানলাম তা হচ্ছে আমি যদি স্কলারশিপ পেতে চাই আইএলটিএস লাগবে, কিছু কিছু ক্ষেত্রে জিআরই লাগবে, পাশাপাশি হচ্ছে সার্টিফিকেটটা ভ্যালিডেট করা লাগবে যে তাদের জন্য লেভেলটা কিরকম হবে, এটাই তো। হ্যাঁ, এটা আর হচ্ছে আপনার যদি মেইন হচ্ছে রিকোয়ারমেন্ট। ভিসা পেতে চাই তাহলে হচ্ছে মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেখাইতে হবে যে ওই জায়গায় গেলে আমার অ্যাফোর্ড করতে পারবো কিনা খরচটা পুরো পড়াশোনায়। এখন কথা হ্যাঁ, হচ্ছে যে আমরা যারা আছি বাংলাদেশে ম্যাক্সিমাম তো ফাইন্যান্সিয়াল অবস্থা অত ভালো না। তো এটা কি অল্টারনেটিভ কোনো ওয়ে আছে বা পার্ট টাইম জব করে অনেকের প্ল্যান থাকে যে স্টাডি না, করব? মানুষ এটা মানুষ মনে করে যে আমি পার্ট টাইম জব করে এটা করে ফেলতে পারবো, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মে গেলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কোনো সম্ভব না। এটা কখনো সম্ভব না, মানে সম্ভব সেক্ষেত্রে আপনি আসলে মানে আপনার বাবা মা কষ্ট হবে আপনাদের দেখে।
আপনার লাইফ বলতে কিছু থাকবে। হ্যাঁ, কারণ আমি যে বাসায় থাকতাম, আমি মাস্টার্সে ছিলাম, তো আমার বাসার বাকি পোলাপান গুলো ছিল হইতেছে আপনার আন্ডার গ্রাজুয়েট। তো ওরা সামার টাইমটাতে ওরা ক্লাস করতো না। আপনি চাইলে সামার টাইমটা, সামারের সেমিস্টারটা আপনি ব্রেক নিতে পারেন। তো ওই 4 মাস ওরা ফুল টাইম না, মানে কোন আওয়ার লিমিট ছিল না। তো তো 24 ঘন্টার বাইরে ওরা 60 আওয়ার্স 70 আওয়ার্স কাজ করতে। তো 60 আওয়ার্স 70 আওয়ার্স খুব কম মনে হয়। হ্যাঁ, উইকে খুব কম মনে হয়। বা আপনি যদি ডেইলি, মানে মানডে টু ফ্রাইডে, সপ্তাহে 5 দিন 8 ঘন্টা করে কাজ করেন, ওটা হয় সপ্তাহে 40 ঘন্টা। তো আপনার যদি 60 কি 70 ঘন্টা করতে হয়, তাহলে আপনার বাকি 2 দিনও কাজ করতে হবে। আর এক্সট্রা আপনি যদি 16 ঘন্টা এক করেন, 2 দিন 8 ঘন্টা 8 ঘন্টা কাজ করে, তাহলে 70 ঘন্টা কাছাকাছি যান। এবার মানুষ, আপনি ভাবতে পারেন যে সেটা তো করাই, কিন্তু কথা হচ্ছে আপনার কাজটা দিবে কি? আপনি যেখানে জব করতেছেন সেখানে তো আপনি একা জব করতেছেন। সেখানে আপনি আছেন, আপনার সাথে আরো অনেক স্টুডেন্ট আছে, সাথে আপনার এখানে তো ওই জায়গার লোকাল মানুষও তো আছে না, ওরাও তো জব করতেছে। প্লাস ওদের পুরানো এমপ্লয়ি আছে যারা জব করতেছে। এটা একটা নিয়ে। আমাদের স্কলারশিপের জন্য প্রসেসর ম্যানেজ করাটা হচ্ছে জরুরি। ইউএস এর ক্ষেত্রে এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি সেন্ট্রালি অ্যাপ্লাই করলেও দেখা যায় যে আমাদের 25% থেকে 50% মতো স্কলারশিপ দিয়ে দেয়। অস্ট্রেলিয়াতে 30% মানে অন অ্যান এভারেজ দিয়ে দেয়, কিন্তু ক্যানাডা। স্কলারশিপটা ম্যানেজ করা হয়, স্কলারশিপটা বলার অনেক সোজা, কিন্তু মানে কাজের সাথে মিল না থাকলে প্রফেসরের, মানে একটা, সত্যি কথা কি, মানে টাকা খরচ করে এমন কোনো কোর্সে পড়ার কোনো আমি মানে দেখি না যেখানে আপনার কোর্সটা কোনো ভ্যালু নেই। ঠিক আছে, যেখানে আপনি ফিউচারে মানে ভালো একটা স্যালারি, মানে আপনি যখন 2-1 বছর জব করবেন, করার পর যখন আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, আপনি একটা ভালো পজিশনে, একটা ভালো জবে, একটা ভালো বেতন চাকরি করার, তো অবভিয়াসলি আপনার একটা ড্রিম তো থাকবে। আপনি যদি একটা ভালো বাসা, একটা ভালো গাড়ি, একটা এক্সপেন্সিভ বাসা, একটা এক্সপেন্সিভ গাড়ি যদি আপনি অ্যাফোর্ড করার অ্যাবিলিটি না হয়, সেক্ষেত্রে তো ওগুলো পড়ার কোনো দরকার নেই। যেমন আমি যদি এখন স্পা ম্যানেজমেন্ট বা জেন্ডার স্টাডিজ বা রিলিজিয়াস স্টাডিজ বা হিস্ট্রি স্টাডিজ আমি অ্যাপ্লাই করি, আমি হয়তো 120% স্কলারশিপ, সেটা দিয়ে আমি কি করবো? আমি ম্যাকডোনাল্ডস এর ম্যানেজার হবো? সেটা তো আমার কোনো দরকার নেই। আপনার গোলটা থাকতে হবে যে আমি যদি কষ্টই করি, তাহলে তো আমার তামা টেনে লাভ নেই, আমার তো সোনা টানতে হবে না। এটা তো একটা থাকতে হবে, যে মানুষ অনেকে দেখি যে ওই যে, মানে কষ্ট করে যায় যে ওই আপনার বলে যে 60 or 70 আওয়ার্স করবো, 2 জায়গায় জব করবো, 2 জায়গায় জব করে পড়াশোনা আর হয় না। সেমিস্টার পর সেমিস্টার হয়তো স্টুডেন্ট ফেল করে, ফেল করাতে রেজাল্ট, একটা প্রপার রেজাল্ট আসে, অথবা কোনো মতো পাশ করে বের হয়ে গেলে হয়তো, কারণ আপনি তার একা বের হইতেছেন, ইউনিভার্সিটি তার একা না, আপনার সাথে অনেক স্টুডেন্ট বের হইতেছে, অনেক স্টুডেন্ট, ওরাও তো জবের জন্য অ্যাপ্লাই করতেছে। তো কেউ যদি আপনার থেকে বেটার বের হয়ে যায় ওই সিচুয়েশনে, আপনার জায়গাটা বাদে। আপনি বলতে পারেন যে আমি 2 জায়গায় যদি জব করি, তাহলে 2 জায়গায় জব করতে পারি। সেক্ষেত্রে আপনার যে একটা শেষ করে আরেকটা তাড়াতাড়ি যাওয়া, এসে যাওয়া, আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার যাওয়া আসারও কিন্তু একটা টাইমের ব্যাপার আছে। আপনি যে যাবেন, আপনি যদি বাস ইউজ করেন, সেক্ষেত্রে আপনার বাসের টাইমিং এর একটা ব্যাপার আছে, কারণ বাসগুলো বাংলাদেশের মতো না যে আপনার ওদের একটা না একটা আছে, আপনি যেটা টাইম মতো আসে, টাইম মতো চলে যান। মিস করছেন, পরেরটার জন্য আপনার ওয়েট করতে হবে। এটা একটা ব্যাপার আছে। বাস আপনি হয়তো ক্যাব অ্যাফোর্ড করবেন, ক্যাব নিয়ে চলে যাবেন, ওগুলা ঠিক না। ক্যাব ওখানে ভালো এক্সপেন্সিভ। যে ইউএস কানাডাতে ক্যাব চালায়, ওর বাংলাদেশে একটা বাড়ি আছে, ব্যাপারটা এরকম। তারপর আপনি বলতে পারেন যে আমি একটা গাড়ি কিনে নিলাম। আপনি যদি একটা গাড়ি কিনেন, তাহলে ওটার যে ইন্স্যুরেন্স, ট্যাক্স, মেনটেন্যান্স, বাকি যাবতীয় যত খরচ আছে, ওই যে এক্সট্রা 2 দিন আপনি কাজ করতেছেন, ওই 2 দিনের টাকা ওই গাড়ির পিছিয়ে চলে যায়। তাহলে তো মোটামুটি ভালোই টাকার বিষয়। মানে আসলে যাই বলি, আমরা ওখানে কাজ করে যাই করে, আমার বাসা থেকে মানে আমার বাবা মার থেকে টাকা নিতেই হবে একরকম, তাই আমি বোঝানো একটা হিসাব দিই, আমার মাস্টার্সে, আমার জাস্ট আল্লাহর রহমতে আমার কপাল ভালো ছিল, যখন আমি এখানে গেছি এক সেমিস্টার অলমোস্ট
যখন আমি হাফ চলে গেছি তখন ওখানকার ওই ওয়ার্ক পারমিটের যে একটা ওই পার্ট টাইমের যে একটা ক্যাপ ছিল ওটা সরকার তুলে দিয়েছিল, তুলে দিয়ে বলেছিল যে আমরা মানে আওয়ার্স এর কোনো লিমিটেড হিসাব থাকবে না। তো আমার জবটা তখন মোটামুটি ভালো হাই পেড জব ছিল। তো হুম, পার সেমিস্টারে আমি অলমোস্ট $5,500 সেমিস্টার ফি দিতাম আচ্ছা। আমার নিজের পকেট থেকে। পার পার মাসে আমি মানে ওই সেমিস্টারে 5,500। এবার আমি যদি 3,000 করে পাইও মাসে, হুম, আমার বাসা ভাড়া আছে, আমার ইলেকট্রিসিটি বিল আছে, আমার মোবাইল বিল আছে, আমার খাওয়া দাওয়া আছে, আমার বাকি সবকিছু আছে, সবকিছু মিলে আমার মাসে $5,500 নিয়ে আমার যে জমা দিতে। কারণ আপনি করতে পারেন, যেটা করতে পারেন যে আপনি অলওয়েজ সেম জিনিস খাওয়া দাওয়া করতে পারেন, মানে মিনিমাল একটা লাইফস্টাইল আপনি লিড করে খুবই মিনিমাম একটা লাইফস্টাইল আপনি থাকতে পারেন, থেকে আপনি টাকাটা সেভ করতে পারেন। এটা একটা করতে পারেন। আরেকটা হইতেছে যে তাহলে আপনার হবে না, তাহলে বাসা থেকে আপনার নিতে হবে। এছাড়া যদি এখন কোনো ক্যাপ না থাকে যে আনলিমিটেড করতে পারবা তোমরা, কোনো সমস্যা নেই, কোনো ক্যাপ না থাকলে ওই সামার কয়বার আসে বছর? সামার তো একবারই আসে। তো আপনি বছরে যদি একটা সেমিস্টার আপনি যদি করলেন কাজ, মানে 4টা মাস, 4 মাস আপনি দিন করে আপনি কত হয়? 16 সপ্তাহ। আপনি আচ্ছা, অনেকে হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিদেশে যাইতেছে, তো তাদের ক্ষেত্রে ডিফিকাল্টিটা কিরকম? ওগুলো ইউএস এর ক্ষেত্রে, কানাডাতে ভুল নাই। কানাডাতে যেটা আছে, আরেকটু রিসার্চ করা দরকার, হাফ রিসার্চ করে কথা বলি। ওইটা হইতেছে যে ওই যদি আপনি ওই ইউনিভার্সিটি গুলোতে যান এই রিসার্চ টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এখানে একটা ছোট সুবিধা আছে, হচ্ছে আপনি স্টুডেন্ট যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে আওয়ারটা ইউনিভার্সিটিতে কাজ করবেন এটা কখনো কাউন্ট হবে না। কারণ আপনি বাইরে কোথাও 24 ঘন্টা কাজ করেন, ঠিক আছে? তো আচ্ছা, আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি আবার 4 ঘন্টা কাজ করেন, তো এই 4 ঘন্টা আপনার কখনো কাউন্ট হবে। ওটা টাকা আপনি পাবেন, টিচারের সাথে যেটাই আপনার ডিল থাকে টাকাটা আপনি পাবেন, কিন্তু ওই 24 ঘন্টার সাথে ওটা 4 ঘন্টা অ্যাড হয়ে কোনো 28 ঘন্টা হবে না। আপনার বাইরে যেটা আপনি কাজ করতেছেন ওইটা 24 ঘন্টায় চলছে। আচ্ছা, কেউ যদি মানে শুধুমাত্র টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এবং পড়াশোনা করে, তো পড়াশোনার খরচটা কি হ্যান্ডেল করা পসিবল হয় মোটামুটি? আপনি একটা সাধারণ জিনিস চিন্তা করেন যে আপনি একটা টিচার, আপনি একটা প্রফেসর, আপনি আপনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যারা আছে, টিচিং অ্যাসিস্ট্যান্ট, ওরা জাস্ট টিচারের কাজগুলো করে আর কিছু। আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের কত টাকা পে করবেন? ঠিক আপনার অ্যাসিস্ট্যান্ট $1,00,000 পে করবেন ও সেমিস্টার ফি দিতে পারবেন? আপনি কখনো ওরা দিবেন না। ও ম্যাক্সিমাম কি করবে, আপনার খাতা দেখতে আপনার ওই পেপারসে হেল্প আউট করবে, যেটা যদি আপনি বলেন যে আমি আপনার কাজ করে দিতেছি তখন ও বলবে যে এটা তোমার পড়ার অংশ। হ্যাঁ, পেপারসে আপনার নাম আসবে না, আপনার টাকাটা কখন আসবে? একটু ভালো টাকা আপনি কখন পাবেন? যখন আপনি কোনো পরীক্ষা পরীক্ষা হলে আপনি গার্ড দিতেছেন, অথবা আপনি পরীক্ষা নিচ্ছেন, এরকম কোনো কাজ করতেছেন, তখন আপনি একটু হাই পেড পাবেন। ওটার জন্য আবার ইউনিভার্সিটি করে, হায়ারিং করে, মানে যেসব ভলেন্টিয়ার আছে ওদের মধ্যে থেকে সিলেক্ট করে, নট নেসেসারি যে আপনার প্রফেসর আপনারই চুজ করবে, আরো আছে যারা আছে ওদের মধ্যে থেকে চুজ। তো কানাডার সিস্টেম তো তাহলে দেখতেছি আলাদা দিকে। ইউএস এর ক্ষেত্রে তো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ কেউ যদি পায় তাহলে ওর টিউশন ফি মাফ হয়ে যায়, আবার উল্টা স্টাইপেন্ড পায়, যেটা দিয়ে কিনা ওর লিভিং কস্ট চলে যায়। কানাডার ক্ষেত্রে পুরোপুরি আলাদা দিক। আমি জানি না, আমার ফ্রেন্ড যে ছিল ও ও ওর টিচারের ও আরএইচডি, ও পড়ছে টেক্সাস এএনএম থেকে। হুম, টেক্সাস এএনএম অনেক ভালো একটা ইউনিভার্সিটি, গুগল সার্চ করে দেখো। হুম, টেক্সাস এএনএম থেকে ও পড়ছে, আমার আরো 3টা ফ্রেন্ড পড়ছে। হ্যাঁ, ও আরো 2জন আছে, তো ওরা এএনএম থেকে পড়ছে, ওরা সবাই টিচারের আরএইচডি সব। তো ওরা টিচারের এই কাজগুলাই করতো, ওর সেমিস্টার ফিও নিজে পে করতো, ওর অ্যাকোমোডেশন সম্পূর্ণ নিজের লিভিং কস্ট সম্পূর্ণ ও পে করতো। ও কোনো বেনিফিট এরকম পায় নাই, শেষ করে মিল ওয়ার্কিতে জব করছে।
মিলওয়াকিতে ও সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জব করছে, যেখানে ও ডিভাইস ডেভেলপ করতো। ওর কাজ ছিল ডিভাইস ডেভেলপ করা। মিলওয়াকি টুলস লিখে তুমি গুগল সার্চ করলে দেখবা যে ওই অটোমেটিক যে হ্যাকসো ব্লেড, চেনসো ব্লেড বা যাই আছে অনেক কিছুতে ও কাজ করছে। হ্যাঁ, ও ফ্রি টুলস পাইতো যেগুলো আমারও পাঠাইতো জানার। তো ফাইনালি ও প্রো প্যালেস্টিনিয়ান হওয়ার কারণে ওর ভিসা আর কি এক্সটেন্ড হয় না, তো ও চলে আসছে। তো ও ছিল এখানকার আর্মি, ও এখনো মিলওয়াকিতে জব করে বাংলাদেশে, এখন মিলওয়াকি ওরে ছাড়তে চেয়েছে। যতদিন পারে বলছে ওরে ওরে জবে রাখ। তো বাংলাদেশ থেকে জব করে ও মাসে অলমোস্ট 1.5 লাখ ইউএসডির মতো পায়। ও আরে ছিল, ওর কখনো এইসব বেনিফিট ও পায়নি আমার জানা মতো। আমি কোনো আমার যতগুলো ফ্রেন্ড আছে, আরেকটা আছে অ্যালাবামাতে, ও টিচার আরে, ও আমি শুনি নাই ও কখনো এরকম বেনিফিট গুলা পাইছে। আমি এক্স্যাক্টলি আসলে জানি যে এত কিছু মাফ করে। আমি যত গ্রাজুয়েট কোঅর্ডিনেটরদের সাথে কথা বলছি সবাই এটাই বলছে। যাই হোক, ওটা বাস্তবতা কিরকম কে জানে। আর আমার ফুল ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার জাস্ট 3টা ফ্রেন্ড, আমরা 3টা ফ্রেন্ড আছি কানাডাতে, 2জন আছে ইউকেতে, আর বাকি সব কয়টা হলো ইউএসএ তে। বাকি 4জন হইতেছে ইউএসএ। 4জন ইউএসএ তে, একজন অস্ট্রেলিয়াতে মুভ করছে, বিয়ে করে জব নিয়ে অস্ট্রেলিয়াতে মুভ করছে। আর 2জন এখনো অস্ট্রেলিয়া ইউএসএ তে আছে, আর একজন চলে আসছে। তো ওরা সবকটাই আর এই ছিল। তো রাকিবের জার্নাল আছে অলমোস্ট তোমার 35টার মতো জার্নাল আছে, পাবলিকেশন আছে 70টার উপর, 60 আছে অলমোস্ট 200-র উপর। তো ওর আমি এটা দেখি নাই যে ওর এগুলো পে করতে, ও মানে ওর এত কিছু সবকিছু পেড ছিল। ও একটা, ও 50% ওয়েভার ছিল ওদের সবারই, মানে 50% 30% এর মতন ওদের স্কলারশিপ ছিল সবার। বাট এতখানি ওয়েভার যে ওটা সবকিছু ওইটা মাফ, ওই এটা যে আমি আসলে জানি স্কলারশিপটা মেইনলি আরে হওয়ার কারণেই সম্ভবত হয়েছে। না। ও যখন অ্যাপ্লাই করে করছে, মানে ওই অ্যাডমিশন নিছে, ও তখনই পাইছে। তারপরে যে ও টিচারের আরে হয়েছে, ও আরে হয়েছে যাওয়ার পরে। হুম। আচ্ছা, যাই হোক, এখন আমাদের একটা মানে পড়াশোনার পাশাপাশি আমাদের অন্যতম মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি। আমাদের যারাই আইএলটিএস এক্সাম দেয় আমাদের দেশে, সবার ক্ষেত্রে মেইন সমস্যা স্পিকিং। আমি আর নিজের ক্ষেত্রে আমার কথাও বলি, আমি যখন আইএলটিএস এক্সাম দিয়েছি আমার লিসেনিং, রিডিং, রাইটিং এ খুব ভালো মার্কস আসছে, ভালো স্কোর আসছে, কিন্তু স্পিকিং এ কম আসছে তুলনামূলকভাবে ওগুলোর সাথে। তো আমি তো অনেক কিছুই ইয়া বুঝলাম যে আমার স্পিকিং এ আহ, কেন আমার খারাপ হয়। কারণ আমাদের ফুল প্রিপারেশনটাই আমাদের অন্য স্টাইল, বাংলাদেশের পড়াশোনার স্টাইল অন্য। ইভেন আমাদের এডুকেশন স্টাইলের জন্য সিস্টেম। না, আসলে স্টাইলের জন্য না, আমাদের এখানে স্পিকিংটা ইংলিশটা ভুল হয় হইতেছে যখন আমরা ইংলিশ বলি বা কথা বলি, তখন আশেপাশে যারা থাকে ওরা একটা জাজমেন্টাল মোডে থাকে যে ভুলটা ধরার জন্য। একটা বাচ্চা যখন হাঁটা শুরু করে, ওর আশেপাশে সবাই ওরা হাততালি দেয় যে বাবু হাঁটো হাঁটো হাঁটো, আরেকটু আরেকটু চলে আসছি, বাচ্চাটা খুশি। আমাদের এখানে যখন কেউ ইংলিশ বলে বা বলার ট্রাই করে, আশেপাশে যে পারে বা জানে সে ওর সাথে মজা নেয় বা হাসে। এই জন্য যে মানুষের সংকোচটা থাকে সেটা কখনো যায় না। তো এমন কেউ থাকে না যে ওরে বলবে যে সমস্যা না তুমি বলো, এটা এটা হইব, তুমি আবার বলো, বা এটা এমনি না এমনি ট্রাই করো। এই জিনিসটাকে কখনো হাতে ধরে শিখা। তো সবার তো আর ক্লাসে বোর্ডে, টিচার বোর্ডে লিখতেছে সবাই তো বসে বসে জিনিসটা শিখতে পারবে না, এটা আমি পার্সোনালি জানি। কারণ আমার এই জিনিসটা কখনো ভালো লাগতো না যে টিচার বোর্ডে লিখতেছে 20 জন পিছিয়ে বসে শিখতেছে। কারণ আমি কখনো কনসেন্ট্রেট করতে পারতাম না, আমার খুব বিরক্ত লাগতো জিনিস। এই যে যে স্টুডেন্ট যে থাকে যে ওদের একজনের উপর বা 2 জনকে সাথে নিয়ে কেউ একজন ওদের উপর টাইম দিয়ে ওদের বলবে যে এটা এভাবে না, যে মানে কোনো ভয় নাই, তুমি বলো, কোনো ভয় নাই, বলো, ভুল হলে আমি আছি, তোমার কেউ হাসবে না, তোমার নিয়ে কেউ মজা নিবে না, হাসবে না। তুমি বলো যে সংকোচটা যে জড়তা, এটা সরানোর কেউ ট্রাই করো। সবাই ধরেই নেয় ও পারবে না, ওর গ্রামারের ভুল, ওর ইংলিশ খারাপ। তো যাতে গ্রামার, তো গ্রামারকে গ্রামার শিখে তো লাভ নেই। তোমার তাকে ইংলিশ কথা বলা জানতে হবে, তারপরে আমি গ্রামারটা শিখি। সেটাই আমাদের
রেগুলার ইংলিশে ও এখানে মুশফিক জয়েন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে প্রিন্স আছে। আচ্ছা যাই হোক, তো আমরা আমাদের ওয়েবিনার বাকি অংশ কন্টিনিউ করি। আমাদের আসিফ ভাইয়ের একটু রাশ আছে, তো অনেক ধন্যবাদ আসিফ আমাদেরকে এত ব্যস্ততার মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। তো আমরা কন্টিনিউ করি। তুমি তোমার কাজে যদি থাকতে পারো থাকো, আর নইলে তুমি যেতে পারো, সমস্যা আমার নেই। আসলে একটা জ্যাকেট বানাইতে যেতে হবে, আব্বু দাঁড়ায় আছে সেটা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আবার আবার কথা হবে তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো আহ, আমরা মোটামুটি বুঝে গেলাম যে কানাডায় স্টাডিতে কি কি লাগে। আমার আজকে অনেক মিসকনসেপশন চলে গেছে। তো আমরা আমাদের বাকিটুকু কন্টিনিউ করি। আজ স্পিকিং এর জন্য আমাদের ব্র্যাডবার্স থেকে একটা নতুন একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। যেমন আমরা তো স্পিকিং এর জন্য, আমি সবসময় আমাদের আইএলটিএস এর যে কোর্সগুলো হতো সব জায়গায় বলতাম যে আমাদের প্রচুর সময় দিতে হবে ইংলিশকে প্রচুর সময় দিলে ইংলিশ আমাদের জন্য কাজ করবে। আসলে স্পিকিং এর ক্ষেত্রে আমি সবসময় নেটিভ স্পিকারদেরকে কপি করতে বলি, এটা আমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক হয়, প্লাস প্লাস হচ্ছে ওই ফ্লুয়েন্সিটা ঠিক হয়ে যায় আস্তে আস্তে। এবং বেশি বেশি কথা বলা, আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কথা ইংলিশে বলার চেষ্টা করা আমাদের কোনো পার্টনারের সাথে। কিন্তু সব থেকে বড় প্রবলেম এইখানে হয় যে আমরা আমাদের ভালো পার্টনার পাই না স্পিকিং। তো এই জন্য আহ, আসিফ আমাদের জন্য কিছু সময় বের করছে যে আহ, আমরা যদি চাই, ও কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে, ও ঈদের পরে চলে যাবে। তো ও বলেছে যে কেউ যদি চায় যে স্পিকিং প্র্যাকটিস করতে, কারণ ও এটা নিয়ে কনসার্ন যে আমাদের ওই যে একটু আগে যে বললো, কারণ আমরা যখনই ইংলিশে কথা বলি, হয় মানুষ এটা চিন্তা করবে ওই দেখ ইংলিশে কথা বলতেছে, ইংলিশ ফুটাইতেছে, এরকম বলে, অথবা এরকম জাজমেন্ট করে যে ও ভুল বলতেছে, এই দেখ দেখ ভুল বলে, এরকম করে। কিন্তু কেউ মন থেকে তাকে যে সাপোর্ট দিবে যে না তুমি পারবা, এরকম একটা সঙ্গী দরকার। এছাড়াও আমার হয়তো এরকম একটা সঙ্গী আছে, কিন্তু সে হয়তো আমার থেকে ভালো ইংলিশে পারে না কথা বলতে, বা আমার সমান লেভেলের, তখন তার সাথে কথা বলে আমাদের তেমন কোনো লাভ হয় না। হয়তো আমাদের ফ্লুয়েন্সিটা একটু বাড়ে, কিন্তু আমাদের ইংলিশ ইমপ্রুভমেন্ট, বিশেষ করে আমাদের প্রোনাউন্সিয়েশন, ইভেন আমাদের ভুল ত্রুটিগুলো ধরায় দেওয়া, যাতে আমাদের ভুল ত্রুটিগুলো ভবিষ্যতে না হয়, এরকম কোনো সঙ্গী আমরা কিন্তু পাই না। তো এই কারণে ও বলছে আমি যতদিন দেশে আছি তোমার স্টুডেন্টদেরকে বলো যে তারা যদি তাদের ইংলিশ প্রফিসিয়েন্সিটাকে বাড়াতে চায় মেইনলি স্পিকিং এ, তাহলে আমার সাথে প্র্যাকটিস করতে পারে। তো আপনারা যারা চান যে ইংলিশ ইংলিশ স্পিকিং এ প্র্যাকটিস করতে, তারা আমাকে পার্সোনালি পরে নক করেন, আমি ওর সাথে আপনাদের কানেকশন করায় দেবো। আপনি ওর সাথে তখন স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে সেকেন্ড থার্ড যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের আইএলটিএস রাইটিং এর বিষয়। তো হোসাইন কি আমাদের শেরে বাংলার হোসাইন? হ্যাঁ 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 আছি। ও আচ্ছা বন্ধু, আচ্ছা ঠিক আছে। তো সাদ ভাই তো বিইউপির, আর হচ্ছে তানভীর ভাই কোন ইউনিভার্সিটি থেকে? আচ্ছা, আমি রুয়েট থেকে বিএসসি করেছি সিএসসি তে, আর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিএসসি তে লেকচারার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো। তো আপনার হায়ার স্টাডির জন্য যাওয়া তো বেশি জরুরি তাহলে। অলরেডি হচ্ছে মাস্টার্স করতেছি রুয়েটে, পিএইচডির জন্য চিন্তা করবো আর কি, হায়ার আচ্ছা স্টাডির জন্য। তো আপনার একটু চেষ্টা করবেন যে এখন থেকে কিছু 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 করে একটা ভালো অ্যামাউন্টের টাকা আর কি ব্যাংকে জমানোর কথা। কারণ হচ্ছে এই যে বললাম তো অ্যাটলিস্ট 6 মাসের ম্যাচুরিটি লাগবে, কিন্তু আপনার এফডিআর হোক বা ব্যাংকে যা টাকাই থাকুক, এটার অ্যাটলিস্ট 6 মাসের লাগবে। তো কানাডাতে মোটামুটি কিন্তু ওইরকমই টাকা লাগে, আমি আইডিপি তে খোঁজ নিয়েছিলাম যে মোটামুটি 60 লাখ টাকার মতো জমাতে হয়। তো আপনার ক্ষেত্রে সব থেকে ভালো হয় বর্তমানে আপনি
অস্ট্রেলিয়ার দিকে, অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন। অস্ট্রেলিয়াতে এখন যেহেতু ভিসা রিজেকশনটা একটু কম তুলনামূলকভাবে, কিন্তু তাই বলে এমন না যে বর্তমানে অস্ট্রেলিয়াতে ভিসা রিজেকশন হচ্ছে না। অস্ট্রেলিয়াতে কিন্তু ভালো ভিসা রিজেকশন হয়। গত বছরে প্রায় 2 লাখ ভিসা রিজেক্ট হয়েছে, 2 লাখ। শুধু বাংলাদেশের না, যদিও 4টা দেশ মিলায়, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া আর হচ্ছে নেপাল মিলায়। তো এই 2 লাখ কেন হলো? এগুলো হচ্ছে মেইনলি এই যে, একে তো হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট গুলা পর্যন্ত ফেক হচ্ছে বর্তমানে, সেটা তো বাদ দিলাম। সব থেকে বেশি হচ্ছে এই ফিনান্সিয়াল ডকুমেন্টেশন। অস্ট্রেলিয়াতে গেলে আপনাকে মোটামুটি প্রফেসর ম্যানেজ করা এখন থেকে শুরু করতে হবে। প্রফেসরদেরকে আপনার প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স গুলোকে বেস করে প্রফেসরদেরকে রিচ আউট করতে হবে। দেন আপনি প্রফেসর ম্যানেজ করতে পারলে দেন আপনি রিসার্চ বেসড জায়গাগুলোতে যেতে পারবেন, বিশেষ করে পিএইচডিতে। পিএইচডির জন্য অবশ্যই আপনার প্রফেসর লাগবে, ম্যানেজ করা লাগবে। ইভেন আপনি এমরেস বলতেছে মাস্টার্স বাই রিসার্চ, সেটা সেটাও যদি করতে চান তাও আপনার প্রফেসর ম্যানেজ করা লাগবে। ইউএস এর ক্ষেত্রেও সেম। ইউএস এর ক্ষেত্রে আমি তাও এখন নিরুৎসাহিত করব, কারণ ওই ফিনান্সিয়াল ডকুমেন্ট গুলো ছাড়াও ইউএস একটু বাঁকা চোখেই দেখে আমাদেরকে বর্তমানে। তো চেষ্টা করব যে আপনি চেষ্টা করতে পারেন যে এখনই আপনার এমএস এর পাশাপাশি আপনি অস্ট্রেলিয়ার জন্য মেন্টালি প্রিপারেশন নিতে পারেন, অথবা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের গ্র্যাডবার্স আপনাকে সবসময় হেল্প করার জন্য প্রস্তুত। আহ, আমরা মেইনলি ইউরোপ নিয়ে কাজ করি, তো ইউএস আর হচ্ছে কানাডাটা আমাদের হচ্ছে প্রেফারেবল জায়গা না বর্তমানে। এই ফিনান্সিয়াল বিষয়ে বাংলাদেশের দুর্বলতা আছে বাংলাদেশের স্টুডেন্টসদেরকে, তো আমরা ওই জিনিসটা নিয়ে একটু অ্যাভয়েড করি সবসময়। আচ্ছা, আরেকটা, আমি তাহলে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আইএলটিএস রাইটিং নিয়ে আমরা একটু আলোচনা করব। স্ক্রিন আশা করে দেখা যাচ্ছে। ও, একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে সাইফ সাদ ভাই, আপনি আপনি আর হচ্ছে তানভীর ভাই, আপনারা কি আমাদের ওয়ার্ডভার্স এর যে ইবুকটা ছিল রাইটিং এর, সেগুলো কি কালেক্ট করেছিলেন কিনা একটু জানতে হবে। আচ্ছা, এটা অনেক না, আগে কালেক্ট করা হয় নাই ভাই। তানভীর ভাই? আমার ক্ষেত্রে আমি একটা পিডিএফ পেয়েছিলাম, কিন্তু হচ্ছে পড়ার সময় ম্যানেজ করতে পারিনি ওটা। ও, আপনি কি দুটোই নিয়েছিলেন নাকি 5টা নিয়েছিলেন আমাদের থেকে? একটা নিয়েছিলাম আর কি। একটা, আচ্ছা। আপনি সম্ভবত হচ্ছে গ্রামারেরটা নিয়েছিলেন, তাই না? গ্রামারের প্যারাফ্রেজিং। হ্যাঁ, আচ্ছা, তো আমি আমাদের বাকি ইয়েগুলো দেখাই। আপনারা অবশ্যই যে ম্যাকারের যে বইটা, ম্যাকারের রাইটিং এর বইটা, এটা পড়বেন। ম্যাকারের যে রাইটিং এর 2টা বই পাওয়া যায়, একটা হচ্ছে গ্রাফের জন্য একটা বই, আর একটা ইয়ার জন্য। তো এখানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেগুলোকে এখানে আপনি পাবেন, এবং ওরা সুন্দরভাবে লিখে দিছে সবগুলা কোশ্চেনের অ্যান্সার গুলো, কিভাবে এটাকে পড়তে হবে সেগুলো দেওয়া আছে। ইভেন আপনারা কিভাবে প্যারাফ্রেজিং করবেন এই বইগুলো, এইগুলো অনলাইনেও পাওয়া যাবে, আপনি দোকানেও কিনতে পারবেন, অনলাইনে ফ্রিতে পাওয়া যাবে এই বুক গুলো। এই যে এখানে ধরেন এই যে একটা গ্রাফ, এটার অ্যান্সার ট্যান্সার সবই দেওয়া আছে, এরকম আপনারা এখান থেকে পড়তে পারেন। আমি বলবো যে আপনার ইবুক থেকে পড়েন, কারণ আহ, এখন যেহেতু কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস, আপনাদের স্ক্রিনে পড়ার অভ্যাস করতে হবে। এখন আর বই পড়ার সময় নেই, এখানে স্ক্রিনে পড়তে পড়তে দেখবেন যে আপনারা ইউজড টু হয়ে গেছেন। তো এই যে ম্যাকারের বইয়ের শুরুতেই কিছু প্যারাফ্রেজিং এর জন্য কিছু ভোকাবুলারিজ আছে, গ্রাফ গ্রাফের জন্য কিছু ভোকাবুলারিজ। আপনারা অবশ্যই এই গ্রাফার এই ভোকাবুলারিজ গুলো মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করবেন, এখানে সুন্দরভাবে সহজ ভাষায় লেখা। আপনার কোনো টিচারের দরকার নেই এটা পড়ার জন্য,
আপনারা এখান থেকে পড়ে নেবেন। সেকেন্ডলি, আমাদের যদি আমাদের ইয়া প্যারাফ্রেজিং এর গ্রামার এর প্যারাফ্রেজিং এর বইটা আছে, এটা যদি আপনারা কালেক্ট করে পড়তে পারেন তাহলে খুব ভালো হবে। আমাদের এই যে গ্রামার এর প্যারাফ্রেজিং এর যে বইটা, সেটার মধ্যে আমরা পার্টস অফ স্পিচ গুলো নিয়ে আলোচনা করেছি। কারণ লিসেনিং হোক আর রিডিং হোক, সবগুলোর ফিল ইন গ্যাপস এর ক্ষেত্রে আপনাদের পার্টস অফ স্পিচটা খুব জরুরি হবে। তারপরে হচ্ছে টেন্স রিলেটেড ইয়াগুলো, বিশেষ করে লেখার ক্ষেত্রে টেন্সে অনেক ভুল যায়। কারণ টেন্স মানেই হচ্ছে, আমি যেটা বলি যে টেন্স মানেই হচ্ছে আপনাদের অক্সিলারি ভার্ব এবং ভার্বের যে ফর্মগুলো, এটা সঠিক ব্যবহার। আমি এই বইয়ের মধ্যে সুন্দরভাবে এই জিনিসটাকে সাজিয়ে দিয়েছি যে কোন টেন্সটার কোন মনোভাবটা প্রকাশ করার জন্য আমরা কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করব এবং কোন ভার্বের ফর্মটা ব্যবহার করব, এটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ ফর্মই হোক সেন্টেন্সের, সেভাবে। সেটার জন্য আমরা সিম্পল সেন্টেন্স এবং বাংলায় অর্থ দিয়েছি যাতে মনের ভাবটা বোঝা যায়, এভাবে করে এটা দেওয়া আছে। আমি কাইন্ডলি আপনাদের রিকোয়েস্ট করবো, যদি আপনারা এই বইটা পড়েন তাহলে আপনারা অবশ্যই এই টেন্স দিয়ে প্রত্যেকটা দিয়ে আপনি অ্যাটলিস্ট একটা করে সেন্টেন্স প্রতিদিন লিখবেন, তাহলে রাইটিং এর গ্রামারের মিস্টেকস গুলো কমে যাবে। এটা হচ্ছে টেন্সের বিষয়টা। এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও আমি এখানে অনেক কিছু শেয়ার করেছি। এই যে আমি এখানে দুটো ফর্মুলা রেডি করেছি। আমার এখানে হোসাইন এবং রাফি, আমার দুই বন্ধু এখানে জয়েন করেছে, ওরা আমার আইএলটিএস এর ব্যাচে ছিল। ওরা দেখেছে যে কিভাবে এই ফর্মুলাগুলো ব্যবহার করা যায় কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। আমি জাস্ট একটা ফর্মুলা আমি শেয়ার করি। এখানে কমপ্লেক্স সেন্টেন্সের কতগুলো লিঙ্কার্স আছে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের সঠিক ব্যবহার মানে হচ্ছে এই লিঙ্কার্স গুলো বা সেন্টেন্স কানেক্টর গুলোকে সহজে ব্যবহার করা, সঠিকভাবে ব্যবহার করা। হ্যাঁ, তো আমি এখানে যেমন কয়েকটা কানেক্টর, সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কার্সকে আমি এক্স ক্যাটাগরির মধ্যে ধরলাম, যে বিকজ, ডিউ টু, আনলেস, বিফোর, আফটার, ইফ, আনটিল, ডিসপাইট, সিন্স, হোয়াইল এন্ড হোয়েন, এগুলোকে আমি এক্স ক্যাটাগরি ধরলাম। তো আমি এই ফর্মুলাটাকে একটু শেয়ার করি। ধরেন এক্স দিয়ে, মানে এই এক্স মানে হচ্ছে এই যে লিঙ্কার্স গুলো, সেগুলো দিয়ে যদি সেন্টেন্স স্টার্ট হয়, তাহলে আমাদের যে দুইটা ক্লজ থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স মানে তো দুইটা ক্লজ, মানে দুইটা দুইটা সেন্টেন্স, মানে মানে কি বলবো, দুইটা ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুইটা ক্লজকে জাস্ট কানেক্ট করতেছে, তাই না? তো এই দুইটা ক্লজকে যখন আমরা লিঙ্কার্সটা শুরু করব, এক্স দিয়ে শুরু করব, মানে এই লিঙ্কার্স গুলো, তখন আমাদের দুইটা ক্লজের মাঝখানে একটা কমা দেব। আর যখন এইগুলো আমরা ঠিক মাঝখানে ব্যবহার করব, দুই ক্লজের মাঝখানে, তখন আমরা কোনো কমা দেব না। জাস্ট এই ফরম্যাটটা যদি কেউ ফলো করে, শুধু এই ফরম্যাটটা ফলো করে, তাহলেও সহজে এই লিঙ্কার্স গুলোর ব্যবহার হয়ে যাচ্ছে সহজে, কোনো গ্রামার মিস্টেকই হবে না। এই জিনিসগুলো সহজে বুঝতে গেলে এই ইবুকটা আপনাদের কাজে লাগবে। যেমন ওয়াইল, ওয়াইল মানে যখন, আমি যখন বলতে যেটা বুঝালাম, while it was raining, যখন বৃষ্টি হচ্ছিল, we decided to stay indoors, আমরা ডিসাইড করলাম কি আমরা ভিতরে থাকবো, ঘরের ভিতরে থাকবো, আমরা বাইরে যাব না। তো এই ক্ষেত্রে while মানে এই যে এক্স যেটাকে বলেছি, while দিয়ে স্টার্ট হয়েছে, while it was raining, তো ফার্স্ট ক্লজটা ছিল while it was raining, যখন বৃষ্টি হচ্ছিল। এটা কি? এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যখন বৃষ্টি হচ্ছিল। ডিপেন্ডেন্ট কেন বললাম? কারণ এটা কোনো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে না। যখন বৃষ্টি হচ্ছিল, তারপর কি হয়েছে এটা আমি তো বলি নাই। এটুক না বললে তখন কিন্তু মনে একটা আকাঙ্ক্ষা থেকে যায় যে কি হয়েছিল আমি তো জানি না। তো এইটা স্বাধীন কোনো অর্থ প্রকাশ করছে না। যখন আমি এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে অ্যাড করলাম, উই ডিসাইডেড টু স্টে ইনডোরস, তখন ফুল সেন্টেন্সটা একটা মিনিংফুল সেন্টেন্স হলো। তো এই দুইটা ক্লজকে যখন আমি তখন হোয়াইল দিয়ে যখন শুরু হলো, তখন দুইটা ক্লজ হলো, অ্যাড করলাম, তখন মাঝখানে একটা কমা দিলাম। কিন্তু যখন হোয়াইলটা মাঝখানে আসলো, তখন কি হয়েছে দেখি, উই ওয়াচড দ্য গেম, আমরা খেলাটা দেখেছিলাম। তারপর কি করলাম বা ওই সময় কি করছে আমি এটা বলি নাই। তার মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা স্বাধীনভাবে অ্যান্সার, মানে আমার মনের ভাবটা প্রকাশ করছে না। তারপর আমি কি হোয়াইলটাকে মাঝখানে আনলাম, মানে আমার এই ক্লজটা এই দুইটা ক্লজকে আমি কানেক্ট করলাম কি দিয়ে, এই হোয়াইল কানেক্টরটা দিয়ে। তারপর কি ওয়েটিং ফর আওয়ার ফ্রেন্ডস, মানে এই যে যখন আমরা
গেম দেখছিলাম, তখন আমরা কি করছি, আমাদের ফ্রেন্ডসদের জন্য ওয়েট করছি। তখন এখন কি হলো, আমাদের এই ফুল সেন্টেন্সটা একটা মিনিংফুল সেন্টেন্স হলো। তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা ক্লজের ব্যবহার এটা সহজভাবে বোঝানোর জন্য আমরা এই ইবুকটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই ইবুকটা কিভাবে পড়বো সেটার জন্য আমি আবার একদম শুরুতেই, এই ইবুকের শুরুতেই একটা টিউটোরিয়াল আছে। টেবিল অফ কন্টেন্টস এর পরেই যে টেবিল, এটার পরেই দেখবেন যে একটা টিউটোরিয়াল দেওয়া আছে। দুটা টিউটোরিয়াল ভিডিও এখানে লিংক দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এই ভিডিওগুলো আপনার যদি করতে চান, এই ভিডিও দুটো আগে দেখবেন, তারপরে এই ইবুকটা পড়বেন, দেখবেন ইবুকটা একটু পানির মতো সহজ। এছাড়াও ম্যাকারের বইয়ের পাশাপাশি এখানে কমন মিস্টেকস গুলা কি কি হয় সেই বিষয়েও কিন্তু আছে, এবং গ্রামার রিলেটেড আরো কিছু ভিডিওস আমি এখানে সাজেশনে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন যাতে হচ্ছে আপনাদের রাইটিং এর প্রবলেম গুলো ঠিক হয়ে যায়, গ্রামার রিলেটেড প্রবলেম গুলো ঠিক হয়ে যায়। ইভেন গ্রাফ অথবা হচ্ছে এসে, এগুলো লেখার ক্ষেত্রে প্যারাফ্রেজিং এর জন্য আমরা অনেক কিছু এখানে শেয়ার করেছি। যেমন দেখেন, পার্সেন্টেজ, এই ওয়ার্ডটা যখনই থাকবে কোনো কোয়েশ্চেনে হোক, বা আপনি যদি পার্সেন্টেজ ওয়ার্ডটা একবার ব্যবহার করে থাকেন, তখন কিন্তু বারবার পার্সেন্টেজ ওয়ার্ডটা ব্যবহার করলে কিন্তু আপনি প্যারাফ্রেজিং এর যে মার্কিংটা, মানে এটা কি বলবো, এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সের যে মার্কিংটা, সেটা কিন্তু পাচ্ছেন না। তো আপনি একবার পার্সেন্টেজ লিখলেন, একবার প্রপোর্শন লিখলেন, তখন কি হলো, তখন এক্সামিনার দেখলে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন। তো এইভাবে আমি এরকম অনেক কিছু লিস্টেড করা আছে, যেমন ইয়াং মানে ইয়ুথ, অ্যাডোলেসেন্স, ইয়াঙ্গার জেনারেশন, এরকম ওয়ার্কস মানে ওয়ার্কার্স মানে এমপ্লয়ার্স, সরি এমপ্লয়িজ, দোজ ইন এমপ্লয়মেন্ট, এরকম বিভিন্ন ভাবে সেম জিনিসটার অর্থ ঠিক রেখে প্রকাশ করা, এটা হচ্ছে প্যারাফ্রেজিং। তো এই প্যারাফ্রেজিং গুলো যাতে সহজ হয় সেটা এখানে আপনাদের জন্য দেওয়া আছে। এবং এসে লেখা এবং গ্রাফের এই অংশটুকুর পরে আমি কিন্তু কিছু ভিডিও সাজেশনস দিয়েছি, কিছু গ্রাফ, কিছু এসের সাজেশনস দেওয়া আছে। এই ভিডিওগুলো যদি দেখেন, দেখবেন আপনাদের রাইটিংটা এত সহজ হয়ে গেছে যে আপনাদের অ্যাটলিস্ট ব্যান্ড 7 পাওয়ার মতো একটা প্রিপারেশন হয়ে যাবে। কিন্তু অবশ্যই এটাকে ফলো করার সাথে সাথে বাসায় কিন্তু লিখতে হবে। এখন লেখা বলতে কি টাইপিং, এখন কোনো লেখা হাতে কলমের বিষয় নেই, আপনাদের কম্পিউটারে বসে আপনারা টাইপ করবেন, ঠিক আছে? টাইপিংটা খুব জরুরি, প্রতিদিন কিছু কিছু না কিছু হলেও টাইপ করতে হবে। অ্যাটলিস্ট একটা গ্রাফ লেখেন, একটা এসে লেখেন, এই জাস্ট রুলস গুলা যা শিখছেন সেগুলো জাস্ট ইমপ্লিমেন্ট করেন, দেখুন অটোমেটিক আপনাদের রাইটিং এ একটা ভালো একটা পজিশনে চলে গেছেন। এটা আপনার ভবিষ্যতে হায়ার স্টাডির ক্ষেত্রে যখন রিসার্চের দিকে চলে যাবেন, তখন কিন্তু সেম টাইপের একাডেমিক লেখা, রিসার্চের ক্ষেত্রেও সেম টাইপেরই লেখা। তো এই ফরম্যাটটাই ফলো করতে হয়। আমাদের ভোকাবুলারি ইবুকসটা এটাও খুবই কাজের। এখানে আমাদের চারটা চারটা চ্যাপ্টার আছে। আমাদের ফার্স্টে আমরা আলোচনা করেছি কিভাবে সায়েন্টিফিক ওয়েতে ভোকাবুলারি সহজে মনে রাখা যায়। আর ফার্স্টের যে চ্যাপ্টারটা অক্সফোর্ড 3000 ওয়ার্ড, এই চ্যাপ্টারটা ইনাফ। এখানে যে 3000 ওয়ার্ড আছে, এইটা আপনার 90% কমিউনিকেশনের জন্য যথেষ্ট। আপনার লিখে হোক, কথা বলে হোক, সব ক্ষেত্রে দেখবেন নেটিভ স্পিকাররা 90% ক্ষেত্রে এই ওয়ার্ডস গুলো ব্যবহার করে। তো আমরা এই ওয়ার্ডস গুলো মিনিং, সিনোনিম এন্ড সিম্পল সেন্টেন্স এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছি, যাতে এই ওয়ার্ড গুলো সহজে এটার ইউজটা আপনারা বুঝতে পারেন। কারণ ভোকাবুলারি জাস্ট অর্থ জানা না, ভোকাবুলারি শিখা মানে অর্থও জানা, এইটার মিনিংও বোঝা, এবং এটার ইউজটাও বোঝা। এরপরে আমাদের আরেকটা ইবুক আছে, সেটা হচ্ছে এসে রাইটিং আইডিয়া জেনারেশন ইবুক। কারণ এসে লেখার সময় গ্রাফে তো আমাদের সামনে একটা গ্রাফ থাকে, যে গ্রাফ দেখে আমরা এটা ইন্টারপ্রিট করে আমরা ওইটা থেকে কিছু তথ্য বের করতে পারছি। কিন্তু এসের ক্ষেত্রে জাস্ট একটা কোয়েশ্চেন থাকবে, এই কোয়েশ্চেনটাকে আপনার চিন্তাধারা থেকে এটাকে লিখতে হবে। এখন আপনি চিন্তা করবেন যে আপনি একটা হঠাৎ করে একটা কোয়েশ্চেন পাইলেন, কোয়েশ্চেনটা এখন আপনি বুঝতেছেন না, কোশ্চেনটা কি বলতে চাচ্ছে, বা আমি এটা কিভাবে এটাকে হ্যান্ডেল করবো এটা বুঝতে পারতেছেন না, আপনার আইডিয়া জেনারেট করতে পারতেছেন না, মানে এক্সাম হলের প্রেসারে। তো এই কঠিন বিষয়টা যাতে না হয়, আমরা এখানে অনেকগুলো টপিক সেট করেছি, ব্রড টপিকস,
টোটাল হচ্ছে 31টা টপিক। এই প্রত্যেকটা মানে এই ব্রড টপিক গুলা থেকেই এসে গুলা আসে সব সময়। আপনি দেখবেন ঘুরে ফিরে এর ভিতর থেকেই আসবে। কখনো কোয়েশ্চেন রিপিট হবে না, কিন্তু ঘুরে ফিরে এর ভিতর থেকেই হবে। যেমন আমার ক্ষেত্রে কি এসেছিল, আমি যখন রাইটিং এ দিলাম আমার এসেতে আসছে প্যারেন্টিং রিলেটেড একটা এসে। তো আমার এখানে কিন্তু প্যারেন্টিং রিলেটেড নাই, কিন্তু এডুকেশন রিলেটেড আছে, ফ্যামিলি রিলেটেড আছে। তো এডুকেশন এবং ফ্যামিলির যে আইডিয়া গুলো, সেই আইডিয়া গুলো আমি ওখানে ইমপ্লিমেন্ট করছি, হয়ে গেছে। তো এরকমই 31টা ব্রড টপিক থেকে যদি আপনারা শিখতে পারেন, যেমন দেখেন এখানে কিরকম আছে, ভার্সেস অ্যাডভার্টাইজিং, এখানে এরকম বিভিন্ন আইডিয়াস গুলো আছে, এই আইডিয়াস গুলো করবে, তাহলে হয়ে যাবে। আহ মুশফিক, Sorry, I have to go. ওকে, সমস্যা নেই, Bye. বাই। মুশফিক আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট, মুশফিক হোসাইন আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট। তো ওদের এটা কেমন কাজে লেগেছে সেটার বিষয়ে একটু ওদের থেকেই জানবো। হোসাইন, হোসাইন, হ্যাঁ, আছি। এই ইবুক গুলো তোমাদের কেমন কাজে লাগছিল? আসলে এগুলা আম আ প্রয়োগ যদি করা যায় সেক্ষেত্রে অনেক ভালো। কিন্তু ওই শিখে আবার যে রেখে দেওয়া মানে প্র্যাকটিস বা ইমপ্লিমেন্টেশন এর যে ব্যাপারটা, আমরা যদি এটা ইউজ না করি তাহলে এটা ওই মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাছাড়া ব্রড সেন্স এ যদি বলি, এগুলো একটা মানে একসাথে সাজানো তো। সবাই সার্চ করলে পাইতে পারে। বাট আমার কাছে মনে হয় যে এগুলা একদম প্রিপেয়ার করা। হ্যাঁ? এগুলা দিয়ে যদি একটা মোটামুটি করে যদি বসা যায় তাহলে একটা ভালো একটা পারফর্ম করা যায়, ভালো একটা স্কোর করা যায় এইটুকুই। সেটাই। এটা মেইনলি গুছানো থাকে না, এই মেইন সমস্যাটা এটা, যে আমরা আসলে কিভাবে পড়বো, আমাদের রাইট ট্র্যাকটা কি, এটা ঠিক থাকে না বিধায় এই সমস্যাটা হয়। আমরা এই কারণে স্টুডেন্টরা যাতে ট্র্যাকে থাকে, সেই জন্য আমরা আমাদের একটা প্রোগ্রেস ট্র্যাকার টুল তৈরি করেছিলাম। আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি। এটা আমাদের একটা প্রোগ্রেস ট্র্যাকার টুল। এখানে স্টুডেন্টরা, ওদেরকে আমরা আমাদের যে আইএলটিএস কোর্সটা ছিল সেখানে আমরা এই ট্র্যাকার টুলটা শেয়ার করেছিলাম। তো আমরা প্রত্যেকটা ক্লাসের মাঝখানে কিছু অ্যাসাইনমেন্টস দিতাম। যেমন ক্লাস ওয়ানে আমাদের ভোকাবুলারি, কোয়েশ্চেন এন্ড গ্রামার, হ্যাঁ, এই রিলেটেড আলোচনা হয়েছিল। তো এরপরে আমরা তাদেরকে কিছু টাস্ক দিয়েছি। এই টাস্কগুলো তাদেরকে সেকেন্ড ক্লাসের আগেই কমপ্লিট করতে হয়েছে। তো যে কমপ্লিট করেছে সে এখানে মার্ক করে রাখছে যে আমি এটা করেছি, সো আমার এখানে 1। এটা করে নেই, আমি এটাকে গ্যাপ রাখলাম, এভাবে। তো এটা কেন করেছি? কারণ আমরা কি পড়বো সেটাই বুঝি না। আমাদের শুধু খালি আইএলটিএস এর কোশ্চেন সলভিং পারলেই তো হলো না। আমাদের ইংলিশ এটা জাজ করে কি, আমাদের ইংলিশ কতটুকু আমরা ভালো পারি, এইটা আমাদেরকে জাজ করতেছে আইএলটিএস এক্সামটা। আমি কোশ্চেন কিভাবে সলভ করতেছি এটা না, আমার মার্কস গুলো ওইটা না। এখন আমার ভিতরের ইংলিশটা যদি ঠিক না থাকে, তাহলে আমি যতই চেষ্টা করি আমি সর্বোচ্চ গেলে 1 ব্যান্ড বেশি পেতে পারি, এর বেশি পাবো না। কিন্তু ভিতরের ইংলিশটা যদি ঠিক করে ফেলি, আমাদের স্কোর কিন্তু অনেক বেশি আসবে। তো এই ভিতরের ইংলিশ প্রফিসিয়েন্সিটা ঠিক করার জন্য আমরা মেইনলি এই এই ট্র্যাকারটা তৈরি করেছিলাম। কারণ কেউ যদি মনে করে যে আমার এত মাথা কাটানোর সময় নেই, আমি ক্লাস করব আর যেভাবে আছে সেভাবে জাস্ট দেখে দেখে প্র্যাকটিস করে চলে যাব, আমার ইবুক আছে, আমার ট্র্যাকার টুল আছে, আমাকে যা করতে বলছে আমি তাই করবো, আমি আর কিছু চিন্তা করতে পারবো না, তাহলে সে 2 মাস পরে আইএলটিএস এ 7 পাওয়ার মতো যথেষ্ট একটা প্রিপারেশন হয়ে যাবে তার। তো আমরা সেভাবে এটা তৈরি করেছি। আপনারা চাইলে এটাও কালেক্ট করতে পারেন আমাদের থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় এইটুকুই ছিল আমাদের ওয়েবিনারটায়। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আইএলটিএস সম্পর্কে, সেটা এখন করতে পারেন। বর্তমান কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর প্রেক্ষাপট অনুসারে, কারণ আগের সেই পেপার বেস এখন আর নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আমি বাসায় বসে আসলে নিজে নিজে প্রিপারেশন নিতেছি। তো মোটামুটি 3-4 মাস হয়ে গেছে। তো আমি মেনলি এক্সামটা দেয় জাম্পিন্টোতে। তো জাম্পিন্টোতে আমি আমার রিডিং লিসেনিং মোটামুটি ভালোই আসতেছে। এবার রাইটিংটা আসলে যে শুরু করব,
আমার কাছে মনে হয় যে মানে এটা একটা অলসতাও বলতে পারেন, বা আমি যখন রাইটিং কিছু লিখি আমার কাছে মনে হয় যে মানে নিজের মন মতো হচ্ছে না। আবার ওরা যখন একটা স্কোর দেয় দেখা যাচ্ছে 5.5 বা 6 দেয়, এই টাইপের একটা স্কোর আসতেছে। হুম। বাট ভার্সিটিতে যখন লিখছি তখন দেখা গেছে যে না, রাইটিং মোটামুটি আমার কাছে তখন স্যাটিসফাইং ছিল, বাট এখন আমি কোনোভাবে স্যাটিসফাইড হতে পারতেছি না। সো এটা নিয়ে একটু প্রবলেম আছে এবার, মানে ওই জিনিসটা কিভাবে ঠিক করা যায়। আপনাদের ফার্স্ট আগে বুঝতে হবে রাইটিং এ মার্কস কোত্থেকে আসে। একটু যদি মিউট করতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, রাইটিং এ কোন কোন বিষয় থেকে মার্কসটা আসে সেটা একটু বুঝতে হবে। 1 নাম্বার কোথায় আসে? আমাদের গ্রামার এন্ড প্যারাফ্রেজিং। আমার গ্রামারের ইউজটা, তাই না? সেকেন্ডলি কোথায় আসে? সেকেন্ডলি আসে হচ্ছে আমার লেক্সিক্যাল রিসোর্সে। আমি কতটুকু অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করতেছি। মানে যেগুলো রেগুলার ওয়ার্ড সেগুলির বাইরে কতটুকু ব্যবহার করতে পারতেছি। ইভেন প্যারাফ্রেজিং করলেও কিন্তু লেক্সিক্যাল রিসোর্সে মার্কস আসে। তারপর এই যে কোয়েশ্চেন এন্ড কোয়ারেন্সটা, যেমন আপনি কতটুকু লেখার মধ্যে ধারাবাহিকতাটা রক্ষা করতে পারতেছেন। এই যে আমি যেটাকে বললাম যে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যে লিঙ্কার্স গুলো ব্যবহার করতেছি, মানে লেখাটা যেন খাপ ছাড়া না লাগে। আমার একটা কথা লেখার মধ্যে যেন একটা ধারাবাহিকতা থাকে, এইটা। তো এইরকম কয়েকটা বিষয়ে আপনাদেরকে সবগুলা ধরে ধরে মানে এই জায়গা স্পেসিফিক জায়গাগুলোকে ধরে ধরে আপনার আরেকটা হচ্ছে টাস্ক রেসপন্স, মানে আপনার কোশ্চেনে যা চাওয়া হয়েছে সেই জিনিসটা আপনি মিট করতেছেন কিনা। মানে ধরেন আপনাকে হাতি সম্পর্কে বললো, আপনি পাখি সম্পর্কে বললেন, তাহলে হবে না, এরকম। তো এই 4টা বিষয় যখন আপনি ঠিক করে লিখতে পারবেন তখন অটোমেটিক ভালো মার্কস আসবে। কিন্তু এই 4টা বিষয় একসাথে বুঝে কিভাবে করা যায় সেইটার দিকে আপনার খেয়াল করতে হবে। যেমন আমি আপনি আইএলস অ্যাডভান্টেজ এই চ্যানেলটা একটু ফলো করতে পারেন। ইউটিউবে আইএলস অ্যাডভান্টেজ চ্যানেলটাকে ফলো করে ওর এসে লেখার স্টাইলগুলো ফলো করে ও যেভাবে ওর যে একটা প্লেলিস্টই আছে কিভাবে 6 ব্যান্ডের রাইটিং থেকে আপনি 8 ব্যান্ডের রাইটিং করতে মানে লিখতে পারবেন, 8 ব্যান্ড পাওয়ার মতো এসে লিখতে পারবেন। ওই জিনিসটা যদি আপনি ফলো করেন তখন কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনার এসেটা কিভাবে লিখতে হবে। এছাড়াও ওই যে আইডিয়া জেনারেশনের বিষয়টা বললাম, আমাদের আইডিয়া জেনারেশনের ইবুকটা নিয়ে পুরোটা পড়ে ফেলবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে দেখবেন আপনাকে মুখস্থ করতে বলতেছি না, এগুলো জাস্ট আইডিয়া। কিন্তু আপনি একটা একটা জাস্ট ফ্যামিলি নিয়ে যদি কয়েকটা টপিক নেন ফ্যামিলির ভিতরে, সেগুলো তো অনেকগুলো আইডিয়া আছে, সেই আইডিয়াগুলো যাতে একবার পড়লে আপনার সারা জীবন মাথায় থাকবে। কারণ এগুলো জাস্ট আইডিয়া, এগুলা আপনি জাস্ট একবার যদি পড়েন আপনার মাথায় অটোমেটিক গেঁথে যাবে। বলবো ও আমি তো এভাবে চিন্তা করি না, এভাবে তো চিন্তা করা যায়, এরকম হবে তখন আপনার। তো গ্রামার এন্ড প্যারাফ্রেজিং এর ইবুক যেটা, তো এখানে যে প্যারাফ্রেজিং এর অংশটুকু আছে এটা কিন্তু ম্যাকারের বইয়ের পরের অংশ। আপনি ম্যাকারের বইটা যদি পড়েন, ম্যাকারের বইতে প্যারাফ্রেজিং রিলেটেড অনেক কিছু আছে। সেই অংশটুকু যদি আপনি মুখস্থ করতে পারেন এবং ওইটাকে ব্যবহার করতে পারেন, তাও কিন্তু অনেক ভালো প্যারাফ্রেজিং করতে পারবেন। ওইটার সাথে এক্সট্রা আপনি প্যারাফ্রেজিং এর অংশ শিখতে হলে আমাদের ইবুকটা নিতে পারেন। আমাদের ইবুকের ওইখানে ইয়াগুলো আছে। আর কোন কোন গ্রাফের জন্য কোন কোন ভিডিও দেখবো, এর জন্য কোন কোন ভিডিও দেখবো সেগুলোর লিংক আমি আমার ওই ইবুকের ভিতরেই দিয়ে দিছি। আমি একটু আগে কিন্তু দেখাইলাম যে আমার ইবুকের শেষের দিকে আমি ভিডিওর লিস্ট গুলা দিছি। আপনার আলাদাভাবে খুঁজতেও হবে না, জাস্ট ওই কয়টা ভিডিও দেখেন, ম্যাকারের বই থেকে পড়েন এবং জাস্ট লেখেন, যা শিখছেন তাই ইমপ্লিমেন্ট করেন, অটোমেটিক আপনার রেজাল্ট ভালো হয়ে যাবে। এছাড়াও আছে হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে এইটুকুই আমার বলার বিষয়। মানে গুছায় যদি আপনি শিখতে চাই, যদি সহজে শিখতে চান তাহলে এই বিষয়টা। আর যেহেতু আপনি নিজে নিজে প্রিপারেশন, আমি কিন্তু যখন আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছি আমি দেখা যায় প্রথম 2 মাস খালি লিসেনিং রিডিং এ করছি। আমি ওইরকম 2 মাস আমি শুরুই করতে পারিনি রাইটিংটা। পরবর্তী 3য় মাসে যে আমি রাইটিং শুরু করছি তখন যে আমিও আপনার মতো সেই প্যারাগুলো ফেস করছি। কিন্তু পরবর্তীতে আমি যেভাবে নিজেকে রিকভার করছি সেইটাই আমি ইবুকটার মধ্যে রেডি করছি। আমার খুব হেল্প করছে আইএলটিএস অ্যাডভান্টেজ এর চ্যানেলটা। আপনি আইএলটিএস অ্যাডভান্টেজ চ্যানেলটা ফলো করতে পারেন। এছাড়া আর কারো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই বলেন। সাদ ভাই। হ্যাঁ ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই বলে যে অনেকগুলো মক টেস্ট দিতে হবে। তো মক টেস্ট আমি যেগুলো দিতেছি, এটাকে আসলে আমি যদি জাম্পিংটা থেকে এইভাবে প্র্যাকটিস করে যদি আইএলটিএস এর এক্সামে বসি, তাহলে কি ওটা আমার জন্য মানে ইয়া হবে, ঠিক হবে, নাকি আমি আসলে
মক টেস্ট আমার বাইরে আসলে দেওয়া উচিত? আর যদি দিতে হয় তাহলে আমি কোথা থেকে ওইটা দিলে সবচেয়ে বেটার হয়? আচ্ছা, আপনি যেখানে প্র্যাকটিস করছেন এটা জাস্ট প্র্যাকটিসের অংশ। কিন্তু রিয়েল এক্সাম সেন্টারে, মানে যেখানে আপনি আইএলটিএস এক্সাম দিবেন, ধরে রাখছেন, ধরেন আপনি ধানমন্ডির কোনো একটা আইএলটিএস সেন্টারে এক্সাম, মানে এক্সাম সেন্টারে এক্সাম, তখন আপনি সেই এক্সাম সেন্টারের আন্ডারে অনেকগুলো মক টেস্ট দিবেন। তাহলে একদম রিয়েল ইন্টারফেসে আপনি যে এক্সাম ইন্টারফেস সেটা সেটার সাথে ইউজ টু হতে পারবেন। কারণ আমরা যেগুলোতে প্র্যাকটিস করি, বেশিরভাগ ক্ষেত্রে ওগুলো আউটডেটেড অথবা হচ্ছে মেইন ইন্টারফেসের সাথে যায় না, জাস্ট একটু প্র্যাকটিস করছেন এই আর, বেশিরভাগ ক্ষেত্রেই যায় না। তো রিয়েল ইন্টারফেসে প্র্যাকটিস করার জন্য মেইন এক্সাম সেন্টারে এক্সাম, মানে মক টেস্ট গুলো দিবেন। এবং এতে করে কি হবে, আপনার এক্সাম সেন্টারের সাথে ফ্যামিলিয়ারাইজেশন হয়ে যাবে। আপনি যখন ফ্যামিলিয়ার হয়ে যাবেন যে না আমি এইখানে বসেই আমার মেইন এক্সামটা দিব, তখন দেখবেন যে মেইন এক্সামের সময় আপনি মানে এত বেশি প্যানিকড হবেন না, কারণ মনে হবে যে আমি এখানে বসে তো অনেক এক্সাম দিছি। একদম মানে ফ্রি লাগবে তখন, অত বেশি প্রেসার ফিল করবেন না আপনি। আহ, হ্যাঁ ভাই বলেন কিছু। আচ্ছা ভাই, এটার হচ্ছে প্রসেসটা কি? যে আমি ওখানে যে মক টেস্টটা দিব, এটা কি আমাকে রেজিস্ট্রেশন করতে হয় বা কিভাবে কি করতে হয়? এই ব্যাপারে আসলে আমার আইডিয়া সেভাবে নাই। হ্যাঁ, আপনি যদি কোনো এক্সাম সেন্টার অফার দেয় যে আপনি যদি ওদের আন্ডারে এক্সাম দিতে চান, মানে মেইন আইএলটিএস রেজিস্ট্রেশন করেন, তাহলে ওরা 2টা অথবা 3টা মক টেস্ট ফ্রি দেয়। এছাড়াও আপনি এক্সট্রা এক্সাম দিতে চাইলে ওটার জন্য আলাদা ফি দিতে হয় ওদেরকে। এভাবে করতে পারেন। এটা এখন ডিপেন্ড করে আপনি কোন এক্সাম সেন্টারে এক্সাম দিতে চাচ্ছেন, ওই এক্সাম সেন্টারে সেই সুবিধাটা আছে কিনা, এটা একটা বিষয়। এবং ওদের ওই অফারটা চলমান কিনা। আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, আমি পেনস্টনে এক্সাম দিয়েছিলাম, তখন আমাদেরকে 2টা মক টেস্ট ফ্রি দিছিল। তো আমি ওইখানে 2টা মক টেস্ট দিয়েছি। এছাড়াও আমি অন্যান্য 2টা প্রতিষ্ঠানে আলাদাভাবে মক টেস্ট দিয়েছিলাম। কিন্তু পেনস্টনের মক টেস্টটা দিয়ে কাজে লাগছে, লিস্ট এক্সাম সেন্টারের সাথে আমি ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার হয়েছিলাম। আর বাসায় টাইপিং প্র্যাকটিস করতে হবে। যদিও টাইপিস্টদের যে স্পিড, সেই স্পিডটা আপনার কাছে দরকার নেই, সেই রকম স্পিড দরকার নেই। হ্যাঁ, আমরা যদি মিনিটে 20টা ওয়ার্ডও লিখতে পারি, এটাও যথেষ্ট আমাদের আইএলটিএস রাইটিং এর জন্য। আর কোনো কোশ্চেন? তানভীর ভাইয়ের কোনো কোশ্চেন আছে? না, কোশ্চেনের উত্তরগুলি পেয়ে গেছি। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে সবাই কষ্ট করে জয়েন করার জন্য। সাইদ ভাইয়ের যদি ইবুক গুলো দরকার হয়, অথবা আপনাদের কারো যদি স্পিকিং প্র্যাকটিসের জন্য আসিফের সাথে, ও যতদিন দেশে আছে আপনারা যদি প্র্যাকটিস করতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইনশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। অনেক ইনসাইট পাইলাম আসলে। থ্যাঙ্কস। ওয়েলকাম। হোসাইন, বন্ধু তুমি কবে আইএলটিএস এক্সাম দিবা? আমি মে মাসে দিব। ইনশাআল্লাহ। তাহলে পরের সেশনে ধরতে চাচ্ছ ইয়াটা, অস্ট্রেলিয়া বা ইউরোপ? দেখি এটা মে মাসে দিয়ে পরে এখন আসলে কোন জায়গায় কি করা যায়। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার, আমি হচ্ছে হ্যাঁ, যদি সেপ্টেম্বর ইনটেক ধরতে চাই তাহলে হচ্ছে আমার জন্য আইএলটিএস টা তো কখন মানে প্রেফারেবল? সেপ্টেম্বর ইনটেক কোনটার জন্য, অস্ট্রেলিয়া নাকি ইউএসএ? আমি আসলে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে বেশি ফোকাস করতে চাচ্ছি। অস্ট্রেলিয়া এন্ড ওইগুলোতে তো অনেক কষ্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ। আহ, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি তো হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রাজুয়েট। তো আমি এই ফিল্ড রিলেটেড যেইগুলা আছে আর কি, ওইগুলাতেই যাইতে চাচ্ছি আর কি পড়াশোনার জন্য। সো আমি ইউরোপের আয়ারল্যান্ডের বেশ কিছু সাবজেক্ট দেখলাম, যেমন পাবলিক হেলথ, সোশ্যাল ওয়ার্ক, এই টাইপের সাবজেক্ট গুলো দেখলাম। তো ওইগুলার দেখলাম যে ডিমান্ড আছে। সো ওই সাবজেক্ট গুলোতে যদি যেতে চাই হুম। তাহলে আমার হচ্ছে আইএলটিএস টা কখন দিয়ে আমি মানে ইয়া করা উচিত আমার? আমাদের সবসময় চেষ্টা করতে হবে লিস্ট 3 মাস আগে আইএলটিএসটা দেওয়া, মানে অ্যাডমিশন, মানে অ্যাপ্লিকেশনের আগে। কারণ দেখা যায় যে আমাদের বিভিন্ন প্রিপারেশনের জন্য সময় লাগে। আবার এরকমও হয় যেমন যেমন ধরেন
যেমন ইউএস এর ক্ষেত্রে বলি, ইউএস এর ক্ষেত্রে উম, সেপ্টেম্বর সেমিস্টারের জন্য আপনাকে জানুয়ারির আগে অ্যাপ্লাই করতে হবে। তখন কি আইএলটিএস তখন লাগে হচ্ছে আপনার অক্টোবর নভেম্বরের দিকে। তারপরে আপনি জানুয়ারির মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করে ফেললেন। আর প্রফেসর ম্যানেজ করার জন্য তো আপনার আরো আগের থেকে দরকার হবে, কারণ প্রফেসর দেখবে যে আপনার এটা আছে কিনা। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি বলি, যেমন আপনি যদি অস্ট্রেলিয়াতে এই জুলাইতে যেতে চান, ওদের কিন্তু সিস্টেম একটু আলাদা টাইমিংটা। ওদের যদি জুলাইতে যেতে চান, তখন দেখা যাবে আপনার মে মাসের আগেই আইএলটিএস লাগতেছে। ইউরোপের ক্ষেত্রে আপনি যে ইনটেকটা দিবেন তার 3 মাস আগে আইএলটিএস দিয়ে রাখবেন। দেখা যায় যে বিভিন্ন প্রিপারেশনের সময় অনেক কিছু তখন আর হয়ে ওঠে না, পড়াশোনা বা অ্যাপ্লিকেশনের এক্সাম দেওয়াটা এইসব। তো যথাসম্ভব চেষ্টা করবেন 3-4 মাস আগে আইএলটিএস এক্সামটা দিয়ে রেখে তারপরে বাকি ডকুমেন্টেশনের কাজগুলোর দিকে আগানো। ইউরোপের বিষয়ে যদি আপনি পরবর্তীতে অনেক কিছু জানতে চান, তাহলে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস হচ্ছে শেখের টেক 12 নম্বরে মোহাম্মদপুর। অথবা আপনি যদি চান জি কোনো আচ্ছা ঠিক আছে। কনসালটেন্সির জন্য চান, আমরা ফ্রি কনসালটেন্সি দিয়ে দেবো, সেটা আরেকদিন, আজকে সময় নাই। ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ রাখেন, আপনি ইউরোপের বিষয়গুলো জানতে চাইলে আমরা ইনশাল্লাহ আলোচনা করতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে।